মিশন বিদ্যা মন্দিরে প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগে আজকে এই আলোচনা হতে চলেছে। আমরা অত্যন্ত আনন্দিত, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক মৃণাল কান্তি সরকার মহাশয়কে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিজাইন এস্থেটিক্স, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। স্যারকে বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আজকে আপনার সময় দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। মৃণালবাবুর সাথে আমাদের সম্পর্ক বেশ অনেক দিনের। স্যারকে বিভিন্ন আঙ্গিকে আমরা আমাদের মধ্যে অতীতে পেয়েছি বিভিন্ন ধরনের প্রোগ্রামে। আর আজকে আপনারা যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আর আপনাদেরকে একটু বলে রাখি, এই ধরনের অনেকগুলি কোর্স, সার্টিফিকেট কোর্স আমাদের এই প্লেসমেন্ট সেল থেকে কিছুদিনের মধ্যেই শুরু হবে। আপনারা যারা যুক্ত হতে চান আজকে এই আলোচনার পরেও, তাদের জন্য সেই সুযোগ থাকছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সিলিং সেলের যিনি কোঅর্ডিনেটর স্বামী ইন্দ্রেশানন্দজিকে, এবং তার সাথে সাথে অবশ্যই অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল সহ আমাদের এই প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সিলিং সেলের অপরাপর যারা স্টাফ রয়েছেন তাদের প্রত্যেককে, তাদেরই আন্তরিক উৎসাহ এবং ইচ্ছায় আমরা এরকম অজস্র কর্মকাণ্ড সারা বছর ধরে করে চলেছি। এবং এটা মানতেই হবে, এই জিনিসটা ভীষণ একাডেমিক। এই একাডেমিক বিষয়গুলির চর্চা, আমাদের যে প্রথাগত পড়াশোনা, তার বাইরে গিয়ে আজকে দিনে এই ধরনের একাডেমিক বিষয়গুলি নিয়ে ভাবা এবং তার উপরে দক্ষতা অর্জন করা, এটি একটি অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে ভবিষ্যতে মানুষের জীবন। তাই তার শুরু হওয়াটা খুব জরুরি। আপনাদের মনে করিয়ে দিচ্ছি খালি, সেটি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনইপি 2020 থেকে বলা হচ্ছে। ভারতবর্ষে সেটি চালু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে 2023 সাল থেকে উচ্চশিক্ষায় কিন্তু এনইপি চালু হয়ে গিয়েছে। এখন যে নতুন প্রবর্তিত শিক্ষানীতি, সেখানেও এই বিশেষ ধরনের বিভিন্ন স্কিল, অর্থাৎ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, এটির উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আজকের এই আলোচনাটি শুধু গুরুত্বপূর্ণ তাই নয়, যারা একটু অল্প বয়সী মানুষজন আছেন তাদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে এই ধরনের আলোচনা এবং সেই ভিত্তিক কোর্স, তার গুরুত্ব অপরিসীম। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি এবং ঠাকুরমার স্বামীজির কাছে আজকের আমাদের এই আলোচনা সার্বিক সাফল্য প্রার্থনা করছি। নমস্কার। অ্যাকচুয়ালি সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই সেশন স্টার্ট করছি। অনেক সাহসের সঙ্গে এটাকে স্টার্ট করতে হচ্ছে এই কারণে, আই এম নট ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য সেলস, কিন্তু আমার ছোটবেলাটা এই বিক্রি করা দিয়েই শুরু। আমরা আজকের দিনে যা কিছু করি, যা কিছু আমরা মানে লিভিং স্টাইলের মধ্যে যা কিছু দেখি, সবকিছু সেল হয়। মানে সেল এমন একটা জিনিস, যদি আপনি বিক্রি কিছু না করেন তাহলে আপনার উন্নতি নেই। হোয়াট এভার দ্য থিংস, আপনি আপনার জ্ঞান বিক্রি করতে পারেন, আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি আপনার স্কিল বিক্রি করতে পারেন, আপনি আপনার সৌন্দর্যতা বিক্রি করতে পারেন। যেমন দেখুন, সব জায়গায় সেল একটা ব্যাপার আছে। আপনি কিছু সেল করছেন না মানে আপনি এক্সিস্ট করছেন না। আমরা বাড়িতেও সেল করি। কি করি? বাড়িতে হয়তো টাকা পয়সাটা মানে ট্রানজিশন হয় না, মানে আমাদের ওই ট্রানজিশনটা দেখতে পাই না, মানিটারি কোনো কিছু নেই ইনভলভমেন্ট, কিন্তু আছে। বাড়িতে যে সমস্ত মানুষজনরা কাজ করে তারা কিন্তু
বিনা পারিশ্রমিকে কাজ করে, সেই পরিশ্রমটা দিয়ে কিন্তু পুরো সংসারটা চলে। এই যে আমাদের মধ্যে আমরা যদি একটু কনসাস হই, তাহলে দেখবো বাড়িতেই অনেক কিছু ট্রানজিশন হয় যেটা আমাদেরকে বাইরে থেকে হলো কিনতে হতো। দ্যাট মিনস যে সার্ভিস দেয় আর যে সার্ভিস নেয়, দুজনের মধ্যেই সুন্দর একটা বোঝাপড়া আছে। আর যারা সার্ভিস দেয় তারা স্কিল অথবা আনস্কিল, কিন্তু যারা স্কিল সাহসের সঙ্গে আনন্দের সঙ্গে যে কাজটা করে, বাড়িতে যে সবাই যে কাজ করে একে অপরের যে জায়গাগুলো, এটা কিন্তু কারোর ভিতরে স্কিল আছে, কারোর ভিতরে স্কিল নেই, কিন্তু যাদের ভিতরে স্কিল নেই তারা আনন্দ দেয়, যাদের ভিতরে স্কিল আছে তারা সার্ভিস দেয় উইথ এ লাভ অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড জয়। আমি এটা দিয়ে শুরু করলাম এই কারণে যে যে কাজের মধ্যে আমাদের আনন্দ নেই, সেই কাজটা কিন্তু আমাদেরকে কোনো কিছু রিটার্ন দিতে পারে না। It is directly or indirectly, it is involved with the sales. আপনি যখনই কোনো কিছু জিনিস ক্রিয়েট করবেন, সেই ক্রিয়েশনটা যদি কোনো কাজে না লাগলো, মানুষকে আনন্দ দিল না, মানুষের কোনো কাজে লাগলো না, তাহলে সেইখানে আপনার ব্যর্থতা আছে। কিন্তু এই ব্যর্থতাটা কেন হচ্ছে, তার পিছনে যে লজিকগুলো আছে সেগুলো যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে দেখব যে আমরা ওখানে এক্সিস্ট করতে পারবো। ইনফ্যাক্ট আমি খুব ছোটবেলা থেকে এই বিজনেস ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, বলতে পারেন ক্লাস 8-9 থেকে। তখন আমি বুঝতাম না হোয়াট ইজ সেলস। তখনকার আগেকার যে কনসেপ্ট, আজ থেকে 40-50 বছর আগে, সেটা ছিল পুশ সেল। তাতে অ্যাচিভমেন্ট বা আনন্দ এটা ছিল যে আমি একটা যদি কোনো জিনিস সেল করে দিই, তাহলে আমি সাময়িকভাবে কত টাকা ইনকাম করলাম, সেটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট বলে মনে হতো। কিন্তু আজকের ডেটে সেটা নয়। আমি ছোটবেলায় যে কাজ করেছি, সেই যে ইম্প্যাক্টটা, ওখান থেকে আমি শিখেছি যে শুধুমাত্র সাময়িকভাবে বিজনেস করলে কিন্তু ওই কিছুদিনের মধ্যে আপনার ওই বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনি রেগুলার যদি বিজনেস করতে চান, তাহলে আপনার কনসিস্টেন্সি থাকতে হবে, একটা মিনিমাম ডিসিপ্লিন মানে পাংচুয়ালিটি থাকতে হবে, আপনার মিনিমাম একটা সিনসিয়ারিটি থাকতে হবে কাজের উপরে, মানে লেগে থাকতে হবে, প্রচুর লেবার দিতে হবে। আমি ছোটবেলায় যখন বিজনেস স্টার্ট করি, আমি অ্যাকচুয়ালি সাইনবোর্ড পেন্টার ছিলাম। তারপরে ওখান থেকে আমি পড়তে এলাম, পড়ার পরে আবার শেষে আবার আমি বিজনেস স্টার্ট করি, এবং বিজনেস করে প্রায় 10-15 বছর পর আমি পড়াতে এলাম। পড়ানো এটা আমার ভালো লাগতো বলে আমি এলাম, কেননা যে মানুষটা আজকে আপনার সাথে সামনে বলছে, তার সম্বন্ধে একটু না জানলে আপনাদের কাছে একটু এটা ইনকমপ্লিট হবে। আমার ব্র্যান্ডেড কোম্পানি ছিল, আপনারা জানেন, সবাই আপনারা পড়েন, যারা জেন্টস লেডিস যাই হোক, যেটা অ্যালেন সলি, পিটার ইংল্যান্ড, ভ্যান হুসেন, যেটা ইন্ডিয়ান রেয়ানের যে জয়শ্রী টেক্সটাইল বিড়লা গ্রুপ আমার ক্লায়েন্ট ছিল। আজও আমি বিভিন্ন জায়গায় অ্যাজ এ কনসালটেন্ট কাজ করি, অনেক প্রজেক্ট হ্যান্ডেল করি, সেটা গভর্নমেন্ট, এনজিও, এইগুলো। কিন্তু এটার শুরুটা কিভাবে হলো? তাহলে সাহস দিয়ে।
প্রথম যেদিনকে আমি সাইনবোর্ড লিখতে যাই সেদিন আমি ঘুমোচ্ছিলাম, আমার বন্ধু এসে বলল প্রচুর স্কুটার ধরা পড়েছে ওখানে, তো ওর সামনে নাম্বার প্লেট লিখতে হবে, পেছন দিকেও নাম্বার প্লেট লিখতে হবে। আপনারা জানেন দুদিকে নাম্বার প্লেট লেখা শুরু হলো। ইট ইজ আই থিঙ্ক ওটা 1981-82 সাল হবে, বা ওই 79 বা 78 হবে। ওই সময় দ্যাট ইজ এ ব্রেক থ্রু। তারপর আমাকে পেছন দিকে ঘুরে তাকাতে হয়নি। প্রচুর কাজ করেছি, আমার নিজের কাছেই 6-7টা লেবার কাজ করতো। তখনকার দিনে আমি ডেইলি সবকিছু খরচা বাদ দিয়ে 300 থেকে 400 টাকা আমার ডেইলি ইনকাম ছিল। সো ইন দ্যাট পয়েন্ট ওটা কিন্তু এক্সিস্ট করছে না এখন, কিন্তু এক্সিস্ট কি করছে, সেই সাহসটা এক্সিস্ট করছে। এক্সিস্ট কি করছে, সেই উন্মাদনাটা, সেই চ্যালেঞ্জটা এখনো আমি নিতে পারি। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যে যে মনটা দরকার, যে সাহসটা দরকার, সেটা কিন্তু খুব জরুরি আজকের বিজনেসের জন্য। যেখানে ভয় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সেখানে সৃজন নেই। মানে সৃজন মানে সেখানে সৌন্দর্যতার অভাব ঘটে। আপনি কোনো মতেই সাহস করে সেই কাজটা যদি না করেন, তাহলে আপনি ভালো করে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারবেন না। তার মানে এই যে আমাদের মধ্যে এই যে ভয়ের সঞ্চার তৈরি হয়, তখন কিন্তু অনেকগুলো জিনিস মাইনাস হয়ে যায়। তার মানে কনফিডেন্ট ল্যাক করে, প্রেজেন্টেশন ল্যাক করে, আমি ঠিক মতন কথা বলতে পারবো না, ঠিক মতন করে বোঝাতে পারবো না, ঠিক মতন করে কাস্টমারের কথা শুনতেও পারবো না। যাদের মনে ভয় থাকে তাদের মনে বিজনেস করাটা খুব চাপের, এবং তারা যদি শুরুও করে থাকে, সেই যদি ভয় না কাটায়, তাহলে কিন্তু খুবই রিস্কের ব্যাপার আছে, যে কোনো সময়তেই লস হয়ে যেতে পারে। সো আমরা সবাই জানি যে বিজনেস করতে গেলে রিস্ক নিতে হয়, এবং নো রিস্ক নো গেন। আমি অনেক ছোটবেলা থেকে অনেক অনেক বড় রিস্ক নিয়েছি। এই ইন্ডিয়ান রেনের সঙ্গে যখন আমি কাজ শুরু করি, আমি অ্যাকচুয়ালি ভেন্ডার ছিলাম। আপনারা শুনলেন আমি একজন ডিজাইনার। আমি ওদের সাথে গোটা ওয়ার্ল্ডে প্রায় 150টা কান্ট্রিতে আমার মাল যেত। মোনোপলি লেভেলে কাজ করতাম। অল ওভার ইন্ডিয়াতে প্রায় 300-র উপরে ডিস্ট্রিবিউটর ছিল, তাদেরকে এরা ক্যাটার করতো, পুরোটা কন্ট্রোল হতো, পুরো ইনোভেটিভ যত ডিজাইন ছিল সব আমার হাউস থেকেই হতো। যেদিন আমি ওনারা এলেন আমার কাছে, সেদিন আমি ভাবছিলাম আমার দ্বারা কি এটা সম্ভব, এত বড় একটা ইন্ডাস্ট্রিকে কি করে ক্যাটার করব। বিশ্বাস করবেন না, এর আগে আমি কাজ করেছিলাম লালভাই গ্রুপ, আপনারা সবাই জানেন লালভাই গ্রুপ আহমেদাবাদে, অরবিন্দ শুটিং শাটিং, যেখানে যারা জিন্সের স্পেশালিস্ট, এবং ইন্ডিয়াতে একমাত্র এখন অনেকে করে, কিন্তু ওরা হচ্ছে পাইওনিয়ার অফ দ্য জিন্স। ইন্ডিয়াতে ওরা জিন্স বানায়, এবং জিন্সের আমি ওদের সাথে প্রায় এক্সপোর্টের অনেকগুলো কাজ, আমি 1991-এ আমি ওদের সাথে কাজ করি। প্লাস ক্যালিকো মিউজিয়াম অফ টেক্সটাইলস ওদের সঙ্গে, যেন ক্যালিকো মিউজিয়াম অফ টেক্সটাইলস মিনস গিরা সারাভাই, মল্লিকা সারাভাই। আপনারা সারাভাই কেমিক্যালস এর নাম শুনেছেন। আমি ওই ফ্যামিলির সাথে কাজ করি, ওদের কতগুলো প্রজেক্ট হ্যান্ডেল করি। যার ফলে কি হয়েছিল, আমার এই বিজনেসটা শুরু করতে এবং এদের সঙ্গে কাজ করতে বেশি কষ্ট হয়নি, কিন্তু পেশেন্স রাখতে হয়েছিল। পেশেন্স মিনস বিজনেসে পেশেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা এখানে আছেন তারা সবাই অল্প বিস্তর বিজনেস করেন বা করবেন, এটা নিশ্চিত থাকুন। যাদের মধ্যে ধৈর্য কম,
তাদের কিন্তু এক্সিস্ট করার ক্ষমতাটাও কম এবং বেশিক্ষণ এক্সিস্ট করতে পারবেন না। পেশেন্স রাখতে হবে, অপেক্ষা করতে হবে, আপনাকে আপনার কাজের উপরে কনফিডেন্ট রাখতে হবে এবং আপনার যে ইনোভেশন আছে তার উপরে আপনার সম্পূর্ণ কন্ট্রোল থাকতে হবে। দ্যাট মিনস এত বড় একটা ইন্ডাস্ট্রিকে ক্যাটার করতাম, আমারই ডিজাইন যেত প্রতিদিন অন্তত হ্যান্ড পেন্টেড অ্যান্ড প্রিন্টেড মিলিয়ে প্রায় 1000 থেকে 1500 মিটার ফ্যাব্রিক ওরা প্রকিউর করতো। সেইটা অল ওভার ইন্ডিয়া যেত। যেদিনকে আমি বিজনেস এদের সাথে স্টার্ট করি সেই তারপরের দিনই কিন্তু এটা ঘটনাটা ঘটেনি। আমি কেন এই কথাটা বলছি, এই কারণেই বলছি যে সাহসের কথা। আপনারা অল্প বিস্তর হয়তো সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আছেন বা কেউ ফ্যামিলিতে বিজনেস করে। আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করে না, কেউ করতো না, কেউ করেও নি, মানে এখনো পর্যন্ত কোনো ফ্যামিলি মেম্বার বিজনেস করে না। হ্যাঁ, এখন একজন আমার ভাই আছে স্পেকের, ওর 3টে দোকান ইয়েতে, ম্যানুফ্যাকচারার প্লাস স্পেকের ওই দোকান আছে, ডিস্ট্রিবিউটারশিপও আছে, আমার দাদার ছেলে। আমরা দুজনে অ্যাকচুয়ালি বিজনেস ওয়ার্ল্ডের ভিতরে ছিলাম। আমি স্টিল আজকেও আছি। আমি হয়তো ডাইরেক্টলি বিজনেস করি না, কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে আমার যাদেরকে আমাকে সাহায্য করতে হয় বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে, অবভিয়াসলি ইউনিভার্সিটির পারমিশন নিয়ে। তো দ্যাট ইজ দ্য থিংস। এনারা, আমি যখন ইন্ডিয়ান রেনের সাথে কাজ শুরু করি, আমার কাজ শুরু হয়েছিল ওদের সাথে এক্সপেরিমেন্ট করেছিলাম প্রায় নেই করে 11 মাস। 11 মাস পর থেকে আমার বিজনেস স্টার্ট হয়, মানে প্রোডাকশন স্টার্ট হয়। ওরা আমাকে অর্ডার দিতে শুরু করে। আমি অপেক্ষা করছিলাম কেন এরকম ধরনের হয়, কেননা দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য মিল। যখন বড় ব্র্যান্ড কোম্পানি যখন মার্কেটে নামে, আপনারা জানেন সেই কোম্পানিগুলো জেনারেলি কি করে, তারা একটা নেটওয়ার্ক তৈরি করে আগে, প্রোডাক্ট নেটওয়ার্ক। সেই প্রোডাক্ট নেটওয়ার্কটার ভিতর দিয়ে তাদের স্ট্র্যাটেজি বলে, তাদের ফিলসফি বলে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যা কিছু স্ট্র্যাটেজির মধ্যে পড়ে সেইগুলো করে। ওইভাবে মার্কেটিং হওয়ার পর, স্যাম্পল যাওয়ার পর, তারা যখন অর্ডার যখন আস্তে আস্তে প্রকিউর করতে থাকে, তারপরে হয় প্রোডাকশন, তারপরে সেটা হয় ডেলিভারি। আপনারা মোস্টলি এইগুলোর সম্বন্ধে নিশ্চয়ই অ্যাওয়্যার, এগুলো নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। কিন্তু এই 11 মাস, তখন আমার বয়স আজ থেকে 25-30 বছর আগেরকার কথা বলছি, অনেক কম। কিন্তু আমি অপেক্ষা করেছিলাম। আমার যত লেবার এবং আমার ফ্যামিলি মেম্বার বলছে এত পরিশ্রম করছো, এটা হবেটা কি? এরা তো কেউ কিছু অর্ডারও দেয় না, কিছুই করে না। সো আমি বললাম জাস্ট ওয়েট, কারণ আমি জানতাম যে এটা সম্ভব। এই যে পেশেন্স, আমি যখন কাজ শুরু করলাম তারপর, তখন থেকে 2007 পর্যন্ত, আমি 1999 সালে ওদের সাথে বিজনেস স্টার্ট করি, 2007 পর্যন্ত অ্যাট এ স্ট্রেচ ওদের সাথে কাজ করি। প্রায় 10,50,000 মিটার অ্যাভাব আমি ওদেরকে সার্ভিস দিই, এবং আমি কোনো কন্ডিশন ছাড়া আমি ওদের সাথে বেরিয়ে আসি, কেননা আমার কতগুলো পার্সোনাল প্রবলেম ছিল, তাই আমি বন্ধ করেছি ওদের সাথে কাজ। কিন্তু স্টিল ওই অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত ওনারা কোনো কিছু প্রবলেমে পড়লে আমাকে ফোন করেন, আমি আমার যথাযথ সাহায্য করি। এখনো পর্যন্ত আমি অনেক সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছিলাম, যে প্যাটার্নে ওরা তার মার্কেটিং এর এবং প্রোডাকশন চেইনটা যে প্ল্যানিং, সেটাও, সেই সফটওয়্যারটাও চলে এখনো পর্যন্ত। এই যে কনফিডেন্ট লেভেল, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার নিজের কাজের উপরে কনফিডেন্ট থাকতে হবে, নিজের সেই অনেস্টি থাকতে হবে, তবেই আপনি ওই যে জায়গাটা, যে সৌন্দর্যতার জায়গাটা, আমি খুব আনন্দ পেতাম, আজও আমি খুব আনন্দ পাই
though my age is 61, still আমার মধ্যে কিন্তু ওই এন্থুটা কাজ করে যে আই ক্যান ডু সামথিং। আমি কিছুই করিনি, আমার এখনো অনেক কিছু করার বাকি আছে এবং আমি করব। এই যে প্রবণতা, এইটা যে কোনো সেলস পার্সনের ভিতরে থাকা খুব 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 প্রয়োজন। আমরা সবাই জানি, এটা আমার কথা নয়, যে বিজনেসে প্রথম যেটা খুব দরকার সেটা হচ্ছে বিশ্বাস। এক হচ্ছে নিজের উপরে বিশ্বাস, সেকেন্ড হচ্ছে অন্যের উপরে বিশ্বাস। আমি যাকে বিক্রি করব তার উপরে আমার বিশ্বাস থাকতে হবে। কিরকম বিশ্বাস? বিশ্বাসটা এটাই, আপনি প্রোডাক্ট যখন সেল করছেন বা আমি যখন কোনো প্রোডাক্ট সেল করছি, তখন আমার বিশ্বাস যে আমার প্রোডাক্ট তার ভালো লাগবে, কেননা আমি আনন্দ সহকারে তাকে দিচ্ছি। তার ব্যবহার প্রথমে দেখতে হবে সে যেন প্রপারলি ইউজ করতে পারে। আমরা ম্যানেজমেন্টে পড়েছি, আমি যখন এনআইডিতে পড়েছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে অনেকে এসছেন পড়াতে, একটাই বলেছেন, যে কোনো বিজনেসম্যান, যে কোনো বিজনেস তৈরি হয় পরিবার থেকে। পরিবারটা কিরকম? পরিবারে আপনাকে সাপোর্ট রাখতে হবে, আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে মোরালি অ্যান্ড ফিনান্সিয়ালি। দুটো জিনিস, অনেকে ফিনান্সিয়ালি সাপোর্ট নাও করতে পারেন কিন্তু জোগাড় করবেন। এই যে বেসিক্যালি এই এই যে বেসিক্যালি আপনার যে মানে কনসেপ্ট, আপনার যে মানে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে যে আমার কথাটা এখনো পর্যন্ত মনে আছে, যারা সাকসেস হন না বাড়িতে, সেই ব্যক্তির উপরে হয়তো তাদের ভরসা নেই। প্লিজ, আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক বা আপনি নিজে হন, আপনি শুধু দেখবেন বাড়ির লোকের যেন প্রপার সাপোর্ট থাকে। এবং এবং কিছু বলবেন সন্দীপ বাবু? হ্যালো হ্যালো সন্দীপ স্যার, সায়নদীপ, সরি, সায়নদীপ স্যার কিছু বলবেন? নো। সো get my point. So সাপোর্ট মানে আপনার উপরে ফেথ, নিজের উপরে থাকতে হবে। অটোমেটিক্যালি একটা কাস্টমারের উপরে আপনার ফেথ তৈরি হয়ে যাবে। কি দিয়ে তৈরি হবে আপনার ফেথ? প্রোডাক্ট দিয়ে তৈরি হবে। তাহলে এই যে বিশ্বাসটা অর্জন করতে হবে, আমি যে দীর্ঘ 8 বছর অত বড় একটা ব্র্যান্ড কোম্পানিকে সাপোর্ট করেছি, রোহিত বাল তার ব্র্যান্ডিং করতেন, সেই সাহসটা আপনার থাকতে হবে, সেই আত্মবিশ্বাসটা থাকতে হবে। তার মানে আমি ডিজাইনার ছিলাম, আমার স্টাফ ছিল 50 জন, আমার ফ্যাক্টরি ছিল 3টে, আর একটা ডিজাইন ইউনিট ছিল যেখানে ইনোভেশন হতো। সো হতে পারে, এগুলো সম্ভব সবকিছু। তার মানে শুধুমাত্র বিশ্বাস, নিজের উপরে নিজের বিশ্বাস থাকলে হবে না। এটা যেন থাকে যে আমি যাকে কোনো মেটেরিয়াল দিচ্ছি বা দেব, সে যেন প্রপারলি ওটাকে ইউজ করতে পারে এবং সেটা যেন লং লাস্ট হয়। ওই টেম্পোরারি, আজকে পড়লাম কালকে ছিঁড়ে গেল, কালকে পড়লাম আজকে কিনলাম কালকে ভেঙে গেল, আজকে কিনলাম পরের দিন নষ্ট হয়ে গেল, ড্যাম ধরে গেল, ইট ইজ নট দ্যাট। তাহলে এটাকে সেবা যদি করি আমি, দ্যাট মিনস এটাকে আপনাকে ফলো আপ করতে হবে। এই ফলো আপ ব্যাপারটা কিন্তু থাকতে হবে প্রোডাক্টের মধ্যে। আপনি যে কাজটা করছেন, আপনি যে মালটা বিক্রি করছেন বা যে জিনিসটা আপনি মার্কেটে রাখলেন, তার সম্বন্ধে আপনাকে রিপোর্ট নিতে হবে। তবে গিয়ে আপনি নিজের যে প্রোডাক্টগুলো সেগুলোকে ডেভেলপ করতে পারবেন এবং নতুন কিছু আনতে পারবেন এবং আরো নতুন 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 কাস্টমার করতে পারবেন বিকজ অফ দ্যাট। আমার পরিষ্কার মনে আছে যখন ইন্ডিয়ান এই
স্যাম্পলটা ডেভেলপ করলো, আমি করলাম, এবং যখন আমি ওদেরকে দিলাম, প্রথমে ছিল 5 থেকে 6টা বিদেশি কাস্টমার, তারপরে 150 হয়ে গেল, যখন সেটা 7 বছরের মাথায় যখন এলাম, প্রায় 200-র কাছাকাছি হয়ে গেল বিদেশি কাস্টমার, প্লাস ইন্ডিয়াতে প্রায় 300-র উপরে ছুঁয়ে গেল। তাহলে আপনাকে পেশেন্স রাখতে হবে, না হলে আপনি প্রপারলি সেবাও করতে পারবেন না। সেবা আপনি শুধু ভাববেন যে আমার কি হলো, ইউ উইল গেট, আপনার রিটার্ন হবেই, আজ না হলে কাল। আনকন্ডিশনালি কাজ করতে হবে, আপনাকে সার্ভিস দিতে হবে। দ্যাট মিনস এর পেছনে যখনই আপনি কোনো সার্ভিস দিতে যাবেন, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র জায়গাটা কিন্তু খুব ঠিকঠাক থাকতে হবে। কিরকম? সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট। ইউ হ্যাভ টু বি অনেস্ট। যদি আপনার প্রোডাক্ট সম্বন্ধে কোন রকম সন্দেহ থাকে, সেই প্রোডাক্ট বেচবেন না, না বলবেন আমি দিতে পারলাম না, হবে না স্যার, সম্ভব নয়, আমাকে অ্যালাউন্স দিন, আমাকে সময় দিন, একটা বাফার টাইম দিন, তবে গিয়ে কাজটা হবে, আদারওয়াইজ সম্ভব না। ডিক্লারেশন দিন, লিখে দিন, প্রয়োজন হলে আপনি অপেক্ষা করে থাকুন পেমেন্টের জন্য, 3 মাস পরে পেমেন্ট নেব, 2 মাস পরে পেমেন্ট নেব, কিন্তু কোনো মতে যে প্রোডাক্টের উপর আমাদের সন্দেহ আছে, সেই প্রোডাক্ট নিয়ে গিয়ে আমি বিজনেস করব না, বা করা উচিত নয়। আজকে এই আম্বানি যারা বিজনেস করে, তারা পুরো কনফিডেন্টের সঙ্গে আসে যে এটা ফ্লপ হওয়ার নয় এবং এটা যাবে না। আপনারা দেখুন জিও যে মার্কেট, এই যে জিও যে ফোন যখন আমরা ইউজ করতে শুরু করলাম, লাইন ইউজ করতে শুরু করলাম, সবকিছু, এইটা প্রথমেই ওরা ঢুকে কি করলো, ওদের যে বেসিক কনসেপ্ট আপনারা জানেন, আম্বানির বেসিক কনসেপ্ট, আপনারা যারা আম্বানিকে নিয়ে স্টাডি করেছেন বা টাটা বা অন্যান্য গ্রুপকে নিয়ে স্টাডি করেছেন, তার মধ্যে আম্বানির যে কনসেপ্ট, ওদের যে কনসেপ্ট, ওরা কিন্তু শুরুতে ওদের যে যখনই ওরা কোনো কিছু জিনিস শুরু করে, ওরা কিন্তু শুরু করে সাধারণ মানুষদের জন্য, তারপরে হচ্ছে প্রিমিয়ার মানুষ। প্রিমিয়ার মানুষ যে কোনো জিনিস কিনে নিতে পারে, যে কোনো জিনিস হ্যান্ডেল করতে পারে, যেখান থেকে খুশি সেখান থেকে ইউজ করতে পারে, যেখানে খুশি সেখানে গিয়ে ওটা কিনতে পারে। কিন্তু সাধারণ মানুষ পারে না। তা বেসিক কনসেপ্টের জায়গাটা এটা। আপনি যখনই একটা কিছু জিনিস প্রোডাক্ট মার্কেটে আনবেন, চেষ্টা করবেন ওটা যেন সাধারণ মানুষের কাছে খুব সহজে পৌঁছে যায়। এমন কস্টিং রাখবেন না, এমন প্রোডাক্টের ভিতরে এমন কতগুলো ডিভাইস রাখবেন না যাতে ইউজ করতে পারে না। ইজি ইউজেবল হতে হবে, ইউজ ফ্রেন্ডলি করবেন, আর দামটাকে ঠিকঠাক রাখবেন অ্যাট পার দ্য মার্কেট। যদি মার্কেট থেকে একটু হলেও কম রাখেন, তাহলে আপনার এস্টাবলিশমেন্ট ঠিকঠাক হবে এবং চলবে। কিন্তু এটাও নয় যে আপনি জাস্ট একটা প্রোডাক্ট করলেন যে আমি এটাকে কম দামে ছেড়ে দেবো, যেটা জেনারেলি হয়ে থাকে আজকাল কম্পিটিশনের জন্য, মার্কেটকে নষ্ট করার জন্য। এটা কিন্তু শর্ট টার্ম বিজনেস হয়ে যাবে। আপনি বিজনেস শুরু করলেন, আপনি আপনার কম্পিটিটরকে নষ্ট করার জন্য আপনি ওটাকে লো প্রাইসে মার্কেটে ছেড়ে দিলেন, ওনার মার্কেটে নষ্ট হবে, আপনার মার্কেটে নষ্ট হবে, দুজনেরই মার্কেট নষ্ট হয়ে যাবে। এটা কোনো মতে কখনো করা উচিত নয়, কোনোদিন করবেনও না। বরঞ্চ যদি পারেন ওর সময় এক টাকা 2 টাকা কম রেখে মাল দিন, আপনি এক্সিস্ট করবেন, ওইটা এক্সিস্ট করবেন। দ্যাট মিনস এই যে সততা, এই যে অনেস্টি ইন ইয়োর বিজনেস ডিল, ইন ইয়োর কনসেপ্ট, ইন ইয়োর যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করবেন, সেটা যেন মার্কেটের কাস্টমারের সামনে রাখা উচিত। যতটা ওপেন রাখবেন, কাস্টমারের কনফিডেন্ট তত তৈরি হবে, এবং মানুষের বিশ্বাস যদি আপনার উপরে চলে আসে, প্রোডাক্ট এমনি বিক্রি হতে শুরু করবে। সো
বি কেয়ারফুল অ্যাবাউট ইউর কমিটমেন্ট। আমি আজকে এই যে অনলাইন সার্ভিস এখানে হচ্ছে, এই যে যারা এই সার্ভিসটা দিচ্ছেন, আমি প্রতিদিনই আমি এই সার্ভিস নিয়ে কথা বলি। যে প্ল্যাটফর্ম থেকে আমরা কথা বলছি, এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, আপনারা হয়তো আপনাদের জ্ঞাতার্থে বলি, ওনারা সার্ভিস দেন, ওনারা সার্ভিস দেন। সার্ভিস কারা নেয়? যারা আপনারা এখন অনলাইনে আছেন তারা সার্ভিস নিচ্ছেন। দ্যাট মিনস ওনারা এটাকে সেলই করছেন, আবার আপনারা সেটা সাদরে গ্রহণও করছেন। কিন্তু এই সেলের মধ্যে অনেস্টি আছে। কি বলছেন আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না, এই 2022-23 না 23-24-এ এই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন, আমি অনেক জায়গায় অনেক সেমিনারে এই কথাটা বলেছি যে আজকে প্রায় 693 কোটি টাকা এক বছরে ওনারা এডুকেশন পারপাসে খরচা করেন। ওয়ার্ল্ডে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে তাদের নাম আছে। তাহলে কি শুধু নাম কেনার জন্যই ওনারা টাকাটাকে খরচা করেছেন? সমাজের কোনো কাজে লাগেনি? দ্যাট মিনস ফোকাসটা ঠিক রাখতে হবে, অনেস্টি থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমি 693 কোটি টাকাটা খরচা করলাম, আমার এত বড় পৃথিবীর বিভিন্ন জায়গায় টাকা খরচা হয়েছে, কোনো না কোনো জায়গায় তার লাভ হয়েছে। এটা কিন্তু এডুকেশন পারপাসেই খরচা হয়েছে। আপনারা ভাববেন না অন্য কোনো পারপাসে এনারা খরচা করেছে। সো অ্যাকচুয়ালি এই যে সার্ভিসটা দেওয়া হচ্ছে সেখানে অনেস্টি আছে। আজকে আপনারা যে প্ল্যাটফর্মে যেখান থেকে আপনারা জয়েন করে আছেন, দিস ইজ অলসো সার্ভিস। এটাও সার্ভিস দিচ্ছেন, বিক্রি করছেন, কিন্তু ফ্রিতে করছেন। আমরা এটা যখন আমরা ফ্রিতে করি, এটা কনসেপ্টটা আম্বানিরও তাই, বা যে কোনো বড় বড় কোম্পানি তার একটা ফ্রি সেশন চলে। কি করে? এই অ্যাওয়ারনেসের জন্যে এই ফ্রি সেশন। এই অ্যাওয়ারনেসের মধ্যে আছে কিন্তু অনেস্টি। এই অ্যাওয়ারনেসটা যদি আমাদের কনসেপ্টের ভিতরে যদি এটা থাকে যে আমাদের এই অ্যাওয়ারনেসটার পেছনে আমাদের অন্য কারণ আছে, আজকে সেইটা কিন্তু তাহলে আপনার এই অ্যাওয়ারনেস থাকবে না। আপনারা খুব ভালো করে জানেন এই পলিটিক্যাল ওয়ার্ল্ডে সার্ভিস দিই, আবার এর পেছনে একটা বিরাট বড় আমাদের মানে আশা থাকে যে আমাকে ওরা ভোট দেবে। এই যে দেওয়া নেওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কতটা অনেস্টি নেই সেটা আপনাদের বিচার্য বিষয়। সেটা এটার দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম টু ডিসকাস অ্যাবাউট দিস। বাট এই ক্যারেক্টার, আপনার অনেস্টি এটাতে দেখা, বা আপনার সততা যেন সবাই দেখতে পায়, সেই দৃঢ়তা যেন সবাই দেখতে পায়। আজকে টাটাকে নিয়ে কোনো সন্দেহ নেই, আপনারা এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে একটা মানুষ আজ কিছুদিন আগেই দেহত্যাগ করলেন। লিজেন্ড পার্সোনালিটি, আইকন পার্সোনালিটি ইজ টাটা। আজকে টাটার সম্বন্ধে আমাদের নিশ্চয়ই করে নতুন করে কিছু বলতে হবে না, কিন্তু টাটার যে বেসিক কনসেপ্ট, টাটার যে মানে আইডিয়া আমাদের সেলসের মধ্যে রয়েছে, টাটার যে মানে এই যে কি মানুষের জন্য করা প্রথম কাজই হচ্ছে ওরা ভাবে, ওনারা এখনো পর্যন্ত ওনাদের সেই স্ট্র্যাটেজি ফলো করে সেবা করা। ওনারা এই সেবার কথাটা বলেন, সাথে চরিত্রের জায়গাটাকেও ঠিক রেখেছেন। অটোমেটিক্যালি বিশ্বাসটাও তৈরি হয়ে গেছে। এর পরে আসি, সেটা হচ্ছে দক্ষতা। দক্ষতাটা কিরকম? আপনার স্কিল আছে, আপনার বলার স্কিল আছে, বোঝানোর স্কিল আছে, কিন্তু প্রোডাক্টের দাম নেই। তাহলে স্যার কি করে হবে? তাহলে কি সেটা সম্ভব? প্রোডাক্টে যদি দম না থাকে, প্রোডাক্টের ভিতরে যদি সেই কনসেপ্টটা না থাকে, প্রোডাক্টটা যদি ইউজেবল না হয়, তাহলে কি সেটা সম্ভব যে আমরা প্রোডাক্টকে দিয়ে ওই প্রোডাক্টকে লোক কিনবে? তার মানে যে স্কিল
আপনি আপনার প্রোডাক্টে দেবেন, যতটা স্কিল দিয়ে আপনি প্রোডাক্টকে তৈরি করবেন, যতটা পারফেকশন দিয়ে তৈরি করবেন, এটা যদি ঠিকঠাক পারফর্ম করে, আপনার স্কিল যারা সেলসম্যান তারা কিন্তু সেই প্রোডাক্টটাকে খুব কনফিডেন্টের সঙ্গে বিক্রি করতে পারবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু এই স্কিল শুধুমাত্র বিক্রি করার জন্য ইউজ করলে হবে না, প্রোডাক্টের ভিতরে সততা থাকতে হবে, যেটা কিন্তু আমাদের জেনারেলি আমাদের, আশা করি প্রত্যেকটা কোম্পানি এটা মেনটেন করেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা প্রোডাক্টের সাথে কম্প্রোমাইজ করে নিই। প্লিজ কোনো প্রোডাক্টের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। টাটা কিন্তু এটা করতেন না, প্রোডাক্টের সাথে কোনো দিন ওনারা কম্প্রোমাইজ করতেন না, কোনো দিন এটা ভাবতেন না যে প্রচুর সেল করে দেবো, সেটা ওনাদের কোনো কনসেপ্ট ছিল না। ওনারা সবসময় ভাবতেন যে এর সলিউশন হতে পারে একটাই, যদি আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটা যদি কাস্টমারের ইউজেবল হয় এবং কাস্টমার যাতে মানে ওটাকে ইউজ করে যদি তার স্যাটিসফ্যাকশন থাকে, তাহলে সেই কাস্টমারই আমার অ্যাডভার্টাইজমেন্ট করে দেবে, সেই কাস্টমারটাই আমার আরেকটা সেলসম্যান। এই বেসিক কনসেপ্টটা নিয়ে টাটা কিন্তু বিজনেস করতেন। এই যে আমরা কন্টিনিউয়াস বলি ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, আমরা প্রচুর ডিসকাউন্টের গল্প শুনি। এই ডিসকাউন্ট কিন্তু ভালো না, এই ডিসকাউন্ট কনসেপ্টটা কিন্তু ঠিক নয়। আমরা যখনই ডিসকাউন্টের জায়গায় আসি, ইন্ডিয়ান রেলওয়ে আমি কাজ করেছি, দেখেছি ওদের ডিসকাউন্ট খুবই কম, ওরা ডিসকাউন্ট সেল নেই বললেই চলে। কেন কেন ডিসকাউন্টে ওনারা সেল করতে পারেন না? ডিসকাউন্ট সেল করলে কি হয়? ডিসকাউন্ট সেল করলে যেটা হয়, আপনি আপনার যে প্রোডাক্ট তার আপনার যে ভ্যালু সেইটাকে আপনি নিচু করলেন। অতএব আপনি ওই প্রোডাক্ট এমনি দিয়ে দিন, দান করে দিন, কিন্তু যখনই আপনি কোনো প্রোডাক্টকে দান মানে সেল করতে যাবেন, যদি আম্বানি টাম্বানি জিও এরা যারা ডিসকাউন্টে কাজ করে তারা একটা অ্যাওয়ারনেসের জন্য কাজ করে। এবারে আপনারা বলতেই পারেন অ্যাওয়ারনেসের জন্য তো ডিসকাউন্ট স্যার দেওয়াই যেতে পারে, তাহলে বলুন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই কথাটা লেখা থাকা খুব জরুরি। আমি আপনাদের অ্যাওয়ারনেসের জন্য আমি ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে প্রোডাক্ট কোয়ালিটি যেখানে 500 টাকা দাম, তাহলে ওটা 500 টাকা দামেই আপনাকে কিনতে হবে ভবিষ্যতে, লোকেরা জানবে। এই যে সততাটা আপনাকে রাখতে হবে উইথ ইয়োর সেল স্কিল। আপনি যে সেল করছেন বা যে দক্ষতা দিয়ে আপনি বিক্রি করছেন, যে দক্ষতার সাথে যে আপনি আপনার এই কনসেপ্টটাকে রেডি করছেন, এইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে থ্রু আউট ইয়োর লাইফ, থ্রু আউট ইয়োর বিজনেস মানে ডিল। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডেডিকেশন, আপনার অধ্যাবসায়, আপনার পাংচুয়ালিটি, আপনার ডিসিপ্লিন, আপনার সিনসিয়ারিটি, এইগুলো কিন্তু আপনার ঠিক সময়ে দোকান খুলবো, ঠিক সময়ে অফিস খুলবো, ঠিক সময়ে যেন আমার কারিগররা আসে, ঠিক সময়ে যেন আমি ওই পয়েন্টে পৌঁছে যাই, বিফোর টাইম পৌঁছবো তো ঠিক না। এই যে আপনার সার্ভিস মানে আমি একটা গল্প বললে আপনাদের ভালো লাগবে। আপনারা কার্লন যে ম্যাট্রেস আপনারা জানেন, এই কার্লন ম্যাট্রেস আপনারা যারা যারা সেলসে আছেন তারা জানেন এই টিপস গুলো চলে। ধরুন একটা সেলসম্যান
1000 কার্লন পিস ম্যাট্রেস বিক্রি করেছে, সেই সেলসম্যান ইয়ারলি একটা টিপসও পাবেই পাবে। সে কিন্তু ওর সাথে সাথে 10টা কার্লন বা 5টা কার্লন তার, সে কিন্তু ওটা তার অ্যাকাউন্টে থাকবে এবং সে ওটাকে বিক্রি করতে পারে, সে ওটাকে ওর নিজের ইয়েতে করতে পারে, কিন্তু একটাই স্ট্র্যাটেজি যে ওটা কিন্তু তাকে ওই দামেই বিক্রি করতে হবে বা ইউজ করতে পারে, হোয়াট এভার। আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, মানে ওরা এই অফারটা দিয়ে রাখে। একটি ছেলে এই চন্দননগরে বাড়ি, চন্দন কি চুচুড়াতে বাড়ি, সেই ছেলেটি এই করতে 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 তার ম্যাট্রেসের সংখ্যাই হয়ে গেছিল প্রায় 1000-এর কাছাকাছি। কোনোদিনই সে কিছু নেয়নি কোম্পানি থেকে। তার বাড়িতে গেলেই আপনারা দেখতে পারবেন তার বাড়িতে অন্তত 3 থেকে 4টে কার, একটা আলাদা করে কার্লন কোম্পানি ওকে আলাদা করে একটা স্টোর করে দিয়েছেন, যেটা ইন্টেরিয়র ডিজাইন হ্যান ত্যান। এই যে আপনার অধ্যাবসায় আপনাকে এক্সট্রা রিটার্ন দিল, আপনি কিন্তু ওই টাইমেই কাজ করছেন, আলাদা করে কাজ করছেন না, কিন্তু আপনার অনেস্টি, আপনার অধ্যাবসায়, আপনার ডিসিপ্লিন, আপনার মার্কেটে মানে ওই ভদ্রলোক চলে আসা মানে দ্যাট ইজ কনফিডেন্ট। মানে আমরা বলি না, মায়ের কাছে যদি আমরা ফিরে আসি আমাদের সব টেনশন দূর হয়ে যায়। মায়ের কোলে যদি আমি মাথা রেখে শুয়ে পড়ি তাহলে আমার সব কিছু শেষ। এই যে কনফিডেন্ট, এই কনফিডেন্ট জেনারেট হয়েছে মার্কেটের মানুষদের মধ্যে। উনি যখন দাঁড়িয়ে যান মার্কেটে তখন কনফিডেন্ট সবার মধ্যে, যারা ওনার কাছ থেকে মাল প্রকিউর করে সেল করেন তাদের মধ্যে সেই কনফিডেন্ট লেভেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায় যে আমি এইটা পাবো। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমি বড় বড় মানে কিছুদিন আগেই আমি একটা লাগেজ থেকে আমি একটা লাগেজ কিনেছিলাম, তার কিছুদিনের মধ্যে ওটা ভেঙে যায়। আমি রিপোর্ট করেছি, আজও পর্যন্ত এই অ্যারিস্টোকেটে এখনো পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট আসেনি আমার কাছে। এই যে রিপোর্ট এলো না বা রিপোর্ট আসেনি, এটা কিন্তু ওই কোম্পানিটির গুডউইল খারাপ হলো। ওনারা হয়তো দেবেন কি দেবেন না সেটা পরের কথা, কিন্তু এইটা, এই পাংচুয়ালিটি, এই ডেট ফেট সব পেরিয়ে গেছে। এটা ঠিক নয়, অত বড় একটা মাপের কোম্পানির কাছ থেকে এটা আশা করা যায় না যে লাগেজটার দাম হচ্ছে প্রায় 5000 অ্যাভাব। সো হতেই পারে কোনো টেকনিক্যাল, তাহলে ফোন নাম্বার আছে, ইমেল নাম্বার আছে আপনার। আজকের ডেটে কমিউনিকেশন ইজ দ্য বেস্ট মিডিয়াম। আপনি কাউকে পেমেন্ট করবেন, পারলেন না আগে বলবেন যে আমি এটা পারছি না, এটা আমার, দ্যাট মিনস দিস ইজ দ্য অনেস্টি। মানে ওই যে বললাম যে আমাদের মধ্যে সেই ওই সততাটা, মানে কনফিডেন্ট, আপনার সততাই আপনাকে জায়গা করে দেবে, মার্কেট করে দেবে। আপনি নিজেই সেই কাজগুলো করতে পারবেন, আপনাকে কিছুই করতে হবে না, দেখবেন অটো সিস্টেমে সবকিছু চলছে। আমরা বলি না যে দেখেছেন আমার গুডউইল কেমন, আরে গুডউইল একদিনে তো তৈরি হয় না। গুডউইল তৈরি হয় আপনার সার্ভিস, গুডউইল তৈরি হয় আপনার চরিত্র, গুডউইল তৈরি হয় আপনার অনেস্টি, আর গুডউইল তৈরি হয় আপনার বিশ্বাস আর সেবা। এই 5টা জিনিস যদি থাকে তাহলে আমাদের আর পেছন দিকে ঘুরে তাকাতে হবে না। দেখুন, স্বামী বিবেকানন্দ এই বিজনেস নিয়ে এত সুন্দর একটা কথা বলেছেন। বলছে কি, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইন ইয়োর লাইফ। বলছে আমরা 10টা ব্যবসা করে থাকি 10 রকম চিন্তা করে, কিন্তু এটা করা উচিত নয়।
মেক ইট ওয়ান, মানে একটার ভিতরটাও চেনো, বাইরেটাও চেনো। আপনি যে প্রোডাক্টটা করছেন সেই প্রোডাক্টটা করার আগে ভালো করে মার্কেটটাকে সার্ভে করুন, 10 বার ওটাকে দেখুন, ভালো করে বুঝুন ওর প্যারালাল কি কি মার্কেটে প্রোডাক্ট আছে, না আপনারটাই নতুন। যদি নতুন হয় তাহলে অনেক সার্ভে করার দরকার আছে, প্রোডাক্ট বানানোর আগে সার্ভে করার দরকার আছে, প্রোডাক্ট বানানোর পরে করার দরকার আছে। না হলে যদি প্যারালাল কোনো প্রোডাক্ট তৈরি করছেন তাহলেও আপনাকে প্রপারলি সার্ভে করতে হবে। এটাতে গিয়ে কোনো ফ্রাস্ট্রেশন আসা উচিত নয়। অনেকে ভাবে যে আমি 10খানা বিজনেস করব, কিন্তু মেক ইট ওয়ান। যে কাজটা করবেন সেটা ভিতরটাও ভালো করে করতে হবে, বাইরেটাকেও ভালো করে করতে হবে, মানে ভিতরকেও চিনতে হবে, বাইরেকেও চিনতে হবে। এইটা হচ্ছে ওনার একটা আইডিয়ার প্রশ্ন। মানে আপনারা জানেন কিনা জানি না, শ্রীমা একটা মানে আইডিয়া বলে একটা সংস্থা ছিল, করেছিলেন আর কি, মেয়েদেরকে নিয়ে, আমাদের সমাজের এদেরকে নিয়ে। এই আইডিয়াটা কি, সবার নিজস্ব নিজস্ব আইডিয়া, একটা একটা করে আইডিয়া। সেই আইডিয়াটা কনভার্ট হয়ে যেত। কারণ আপনারা জানেন আমরা আজকের দিনে খুব কমফোর্টে আছি, আমাদের এই যে দেশের যা অবস্থা, পারিপার্শ্বিক দেশের যা অবস্থা, যুদ্ধ লাগলো বলে, কিন্তু একটা সময় আমরা পরাধীন ছিলাম। ওই পরাধীনতার সময় আমাদেরকে ব্রিটিশদের উপরে অনেক ডিপেন্ড করে থাকতো, অনেক কিছু উপরেই ডিপেন্ড করে থাকতে হতো। আমরা একটু কমফোর্ট চাইলে তাদের কাছেই হাত পাততে হতো। কিন্তু ঠিক সেই সময় এইরকম ঋষিরা ওনারা জেনারেট করার চেষ্টা করেছিলেন। যেমন আমরা জানি গান্ধীজি, এখনো পর্যন্ত খাদি আপনারা দেখেছেন যে বহরমপুর থেকে শুরু করে মালদা থেকে শুরু করে কত খাদি আছে। এই খাদিগুলোর মার্কেটের অবস্থা খুবই খারাপ, বিকজ হ্যান্ডলুম আজকে কেউ কিনতে চাইছে না, বা কিনলেও এফোর্ড করতে পারছে না, আমাদের কাছে পয়সা নেই। তার মানে আমি কোনো মতে এই হ্যান্ডলুম প্রোডাক্টকে আলাদা করে দিতে পারি না এবং আলাদা করব না। এইটা কোনো একটা আইডিয়া ছিল, সেই আইডিয়াটা প্যারালালি কি করা উচিত ছিল বা করা, একবার এই আম্বানি গ্রুপই ট্রাই করেছিলেন, সেটা ড্রপ হয়ে গেছে আইডিয়াটা। যে প্রত্যেকটা খাদি এখান থেকে বিশেষ বিশেষ কিছু কিছু খাদিকে ওনারা নিয়ে, মানে ওর সঙ্গে খাদির সঙ্গে যদি কোনো ইয়ে ম্যানমেড ফাইবার ইউজ করে যদি কোনো নতুন কোনো মেটেরিয়াল তৈরি করা যায়, সেটা চেষ্টা করবে ওরা হ্যান্ডলুমেই করতে। তার মানে ওইটাকে ওনারা পারচেস করতে চেয়েছিলেন যে আমরা যদি একটু বেটার ফর্ম করে দিই তাহলে খাদিগুলো বেঁচে যায়। কিন্তু আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন বা এই একটু যদি সচেতন হন তাহলে দেখবেন খাদির অবস্থা খুবই খারাপ। যারা এক্সিস্ট করছে মার্কেটে তাদের সেল এবং তাদের ডিজাইন ইনোভেটিভ আইডিয়া খুবই কম। কেননা আপনি ইনোভেশন করবেন কিসের উপর বেস করে ইনোভেশন করবেন? আপনাকে পয়সার এগেনস্টে ইনোভেশন করতে হবে। তো এর সাথে সাথে আপনার আইডিয়ার সাথে সাথে ইনোভেশনের যে আইডিয়া সাথে সাথে আপনাকে কিন্তু আপনার যে ফান্ড, আপনি যেখান থেকে ফান্ডটাকে ঢোকাবেন, ফান্ড জেনারেট করবেন, ফান্ড সেই জায়গাটাও আপনার ঠিক থাকতে হবে। গভর্নমেন্টের এখন অনেক অনেক স্কিম আছে যেখান থেকে আপনারা ফাইন্যান্স নিতে পারেন। আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআইসি অফিস আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআরডি সি এবং এসজিএসওয়াই এর কন্ট্রোল, ডিআরডিএ বলে একটা সংস্থা, এখন ডিএমএমইউ হয়ে গেছে, ডিসি অফিস আছে, প্লাস ডিএম এবং সভাধিপতি, এদের নিজস্ব কতগুলো মানে স্কিম আছে। আপনারা যদি এগুলোকে অ্যাভেল করেন
ইউ উইল গেট দ্য লোন। আপনারা ওখান থেকে খুব সফট লোন পাবেন। মেয়েদের ক্ষেত্রে তো অনেক সুবিধা আছে, অনেক সুবিধা আছে। এখন বিজনেস করা খুব সহজ যদি একটু সাহস থাকে। এই সাহসের জায়গাটা প্রথমেই আমি বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যেখানে ভয় আছে সেখানে সৃজন নেই, মানে সেখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি লস হয়ে যাবে। অতএব আপনাকে কাজ করতে গেলে সাহসের দ্বারা কাজ করতে হবে এবং অনেক সাহসী হতে হবে, তবেই আপনি বিজনেসে সাকসেস করতে পারবেন। আমরা জেনারেলি বিজনেসের জায়গায় সবসময় এটা মনে করি যে আমাদের প্রচুর প্রফিট হবে, প্রচুর তাড়াতাড়ি আমি বিজনেসে মিনিমাম 2.5 থেকে 3 বছর সময় লেগে যায় ব্রেক ইভেন পয়েন্ট তৈরি করতে। ব্রেক ইভেন পয়েন্ট নিশ্চয়ই আপনারা জানেন যে আপনি যত মূলধন লাগালেন, যে মূলধন আপনি ফিরে পাবেন যেদিন থেকে পেতে শুরু করবেন, ওই যে জায়গাটা আপনার 2.5 থেকে 3 বছর সময় লাগবে। আপনি তখন একটা স্টেবল কন্ডিশনে আসবেন যখন দেখবেন যে আপনার টাকাটা পুরো উঠে গেছে অথচ কোম্পানিটা দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু একদিনের গল্প নয়, একদিনে কোনো জিনিসটাই হবে না। অতএব বিজনেসের জন্য আপনাকে যে পেশেন্স রাখতে হবে, যে অনেস্টি রাখতে হবে, যে মানে সততা রাখতে হবে, লোভ রাখলে মোটেই বিজনেস করতে পারবেন না। অনেকে আছে, কিরে কত টাকা ইনকাম হলো, কিরে ও টাকা দিল, ও তোর কত টাকা হলো। জেনারেলি বাড়িতে এই কালচার, মিডিওকার ফ্যামিলিতে যে কনসেপ্টটা চলতে থাকে সেটা। আর একটা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ ইয়োর কাস্টমার, রিলেশনশিপ উইথ ইয়োর কোম্পানিজ, রিলেশনশিপ উইথ ইয়োর প্রোডাক্ট, রিলেশনশিপ উইথ ইয়োর মেটেরিয়াল, রিলেশনশিপ উইথ ইয়োর সেলস বয় আর সেলস গার্ল। এই যে রিলেশনশিপ, এটা যদি আপনার কোথাও একটু ড্যামেজ হয়েছে, আপনি যদি কোথাও আপনার কম যাচ্ছে বা কম হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন, তার এফেক্ট আজকে না কালকে আপনি পাবেন। অতএব ইউ হ্যাভ টু মেনটেন দ্য রিলেশনশিপ প্রপারলি। আর দয়া করে এই অথেন্টিসিটি রাখবেন। অথেন্টিসিটি মিনস আপনি যে অথেন্টিক একটা পার্সন, সেই অথেন্টিসিটি যদি আপনার ভিতরে না থাকে, আপনি যদি মুখোশ পরে যতবার আপনি তাদের সামনে যাবেন, সেই কোম্পানিগুলোর সামনে যাবেন, সেই কোম্পানি কিন্তু বুঝে যাবে যে আপনি সেই লোকটা, যে লোকটা 3 দিন আগে একরকম কথা বলেছিল, 1 সপ্তাহ আগে যে কথা বলেছিল, সেই আজকের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের সঙ্গে মিলছে না। দ্যাট ইজ মুখোশ পড়া, এই অথেন্টিসিটি প্রবলেম। ইট শুড বি ভেরি মাচ অথেন্টিক। আপনি খুব খুব অথেন্টিক একটা পার্সন, মানে এটা আবার ওই বিশ্বাসের জায়গা থেকেই বলছি। এই অথেন্টিসিটি যদি আপনার কমে যায়, তাহলে কিন্তু বিশ্বাস কিন্তু মানুষের উড়ে যাবে। তার মানে আপনি যে কথাটা আগে বললেন, যে কথা কিছুদিন আগে বলেছেন, যে কথা 1 বছর আগে বলেছেন, যে কথা 2 বছর আগে বলেছেন, সেম কথাটাই আজকে বলবেন। দিস ইজ কনসিস্টেন্সি। আরেকটা জিনিস সবচেয়ে মূল্যবান, প্লিজ নামটা মনে রাখবেন। যে কোম্পানিতে যার সাথে কাজ করছেন, আপনার কারিগর থেকে শুরু করে আপনার 100টা ফ্যাক্টরি থাকতে পারে, 10টা থাকতে পারে, 2টো থাকতে পারে, প্রত্যেককে আপনি নামে ডাকবেন। নামের উপরে একটা কনফিডেন্ট তৈরি হয়। সবাই চায় মালিক, সবাই চায় প্রপাইটার, সবাই চায় আমার বস আমাকে ভালোবাসুক এবং আমাকে নজরে রাখুক, সবাই চায়। তাহলেই দেখবেন আপনার কোম্পানিতে আর কোনো রকম ওই বেশি আপনাকে ওই অথেন্টিসিটির ওই জায়গাগুলো নিয়ে কথা বলতে হচ্ছে না। অটোমেটিক্যালি সেই জায়গাগুলো খুব স্টেবল হয়ে যাবে। তার মানে রিলেশনশিপ
অথেন্টিসিটি অ্যান্ড আপনার সার্ভিস। আপনি যাকে ধরুন, আপনি একটা কোনো ফ্র্যাঞ্চাইজি করেছেন, কোনো একটা কোম্পানির কিছু করেছেন, যেখান থেকে আপনি সার্ভিস দেবেন, ধরুন আপনি ফ্রিজটা ঠিক করে দেবেন, বা আপনি এসি ঠিক করে দেবেন, বা আপনি আমার গাড়ি ঠিক করে দেবেন, গাড়ি ওয়াশ করে দেবেন, কিছু একটা করবেন যে সার্ভিসের মধ্যে আপনি থাকবেন। ইভেন কি আপনি যদি বলেন যে আমি ড্রেস ডিজাইনার, আমি একটা জ্যাকেট আপনাকে বানিয়ে দেবো, বা 100 পিস জ্যাকেট দেবো, এই দিনের বিয়ের ডেট আছে, দ্যাট মিনস যে অনেক দিন আছে, যে দিনগুলো নির্দিষ্ট দিন, 15ই আগস্ট দ্বিতীয় দিন আর আসবে না, 26শে জানুয়ারি দ্বিতীয় দিন আসবে না, বিয়ের দিন দ্বিতীয় দিন আসবে না, মৃত্যুদিন দ্বিতীয় দিন। দ্যাট মিনস পার্টিকুলার যে ডেট এবং পার্টিকুলার ইনসিডেন্ট যে দিন হবে, যখন হবে, সেই দিন আপনার প্রোডাক্ট রেডি চাই, মানে টাইম, ওই টাইমে আপনার জিনিস পৌঁছে যাওয়া চাই, তাহলে ওই দিন ওটা সেলিব্রেট হবে। মানে টাইমের এদিক ওদিক হলে চলবে না। আমি একটা এই গল্পটা বলে আমি আজকে সেশনটা শেষ করব। আমি জানি না কেমন লাগছে, কিন্তু আপনার ধৈর্য আর পাংচুয়ালিটির কথা বলি, আমার লাইফের কথা বলি, তাহলে বুঝবেন। একদিন একটা অর্ডার নেওয়ার ছিল জয়শ্রী টেক্সটাইলে, আমাকে আমি রিপোর্ট করতাম ভাইস প্রেসিডেন্টকে, তো জেনারেলি ভাইস প্রেসিডেন্টকে করতাম। তো ভাইস প্রেসিডেন্ট আমাকে ডেকেছিলেন যে আপনার একটা অর্ডার আছে, কিন্তু 15ই আগস্ট আপনি আসুন, 15ই আগস্ট আমাদের এটা খোলা আছে, আমরা বেশি সময় থাকবো না, অ্যাটলিস্ট ফার্স্ট হাফের ভিতরে আসুন, আমরা আপনার সাথে কথা বলবো। টাইম হচ্ছে আপনার 8টা, সকাল 8টা। আমি 8টায় গেছি, প্রচন্ড বৃষ্টি পড়েছে, প্রচন্ড, মানে এত বৃষ্টি পড়েছে জয়শ্রী টেক্সটাইল রিসরাতে চারিদিকে জলে জলাকার। আমি এমন অবস্থায়, এমন জায়গায় গিয়ে পুরো ভিজে গেছি, তখন আমার 4 হুইলার ছিল না। তো আমি যখন ওনার অফিসে গেছি, তো আমাকে রিসেপশন থেকে শুরু করে প্রত্যেকে মানুষ বলছে, স্যার আপনি জামা কাপড়টা ছেড়ে আসুন, কারণ ছাড়তে গেলেও আমাকে ভিজতে হবে, কারণ আর কোনো অল্টারনেটিভ কিছু ছিল না। আমি এমন একটা জায়গায় বসেছিলাম যেখান থেকে ভাইস প্রেসিডেন্ট কিন্তু দেখতে পাচ্ছিলেন। আমি সকাল 8টা থেকে দুপুর প্রায় কটা, তখন 3:30 পৌনে 4টে হবে, ততক্ষণ আমি ওই একই জায়গায় বসেছিলাম। তো উনি আমার পাশ দিয়ে বেরিয়ে লাঞ্চে চলে গেলেন। যখন উনি ফিরছেন, উনি বলছে, আরে মৃণাল तुम क्यों बैठे हो? मैं बोला, सर आपने तो बोला था ये ऑर्डर कंफर्म कर देंगे, ये बाहर का एक ऑर्डर है। अरे मैंने बोला, सर आपने तो टाइम दिया था 8 बजे, पूछिए आपका सीए को। তো তখন সিএ বলছে যে হ্যাঁ, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাকে অনেকবার বলেছি, কিন্তু আপনি কন্টিনিউয়াস মিটিং এ ছিলেন বলে আপনাকে আমি আর বিরক্ত করিনি। সেদিনকের পর থেকে আমি ওনাদের সাথে 8 বছর কাজ করেছি, কোনোদিন আমাকে টাইমের জন্য আর কোনোদিন কিছু বলেননি। এবং টাইম মানে টাইম, 8টা মানে 8টা, 9টা মানে 9টা, 10টা মানে 10টা, রাত 12টা মানে 12টা। আমি রাত্রে, কেন 24x7 মিল চলে, আপনারা সবাই জানেন। আমাকে মাল ডেলিভারি করতে হয়েছে রাত্রি 12টায়, আমি নিজে গিয়ে রাত্রি মাল ডেলিভারি করেছি রাত্রি 12টা, 1টা। এই পাংচুয়ালিটিটা আপনার কাছ থেকে আশা রাখে। আপনি তো নিজে হাতে কোনো কাজ করছেন না, এই যে সার্ভিসটা আপনি দিচ্ছেন, আজও কোম্পানি আমাকে মনে রাখে, আজও মনে রেখেছে। ওনাদের সঙ্গে আমার প্রায়ই মিটিং হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওনারা আমার কলেজে আসেন, আমরা ওনাদেরকে নিয়ে আসি, কিসের জন্য? আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য। আর আমাদের এই যে এখন যেটা হয় না, মানে ওই কাউন্সেলিং করানোর জন্য স্টুডেন্টদেরকে, সেই যাতে একটা ভালো এন্টারপ্রেনিয়র হতে পারে, যাতে একটা ভালো ওয়ার্কার হতে পারে, সেই রকম ধরনের ইয়েতে আমরা ওনাদেরকে আনি। এই যে রিলেশনটা,
আপনাকে কিন্তু আপনার ডিসিপ্লিন, আপনার পাংচুয়ালিটি, আপনাকে কিন্তু সবাই দেখছে, গোটা মার্কেট আপনাকে দেখছে, গোটা ইন্ডাস্ট্রি আপনাকে দেখছে, গোটা, আমার এরকম প্রচুর ঘটনা আছে। আমি যদি এই ঘটনাগুলো শুধু বলি, আমার লাইফের বিজনেসের ঘটনাগুলো যদি বলি, তাহলেই 2-3 ঘন্টা সময় লাগবে। এরকম প্রচুর ঘটনা আছে যেখান থেকে আপনি কতটা পারফেক্ট, এই আরেকটা ঘটনা বলে আমি শেষ করব, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে নেব। একদিন মেটেরিয়াল গেছে, আমার 3টে ম্যানেজার হঠাৎ করে আমাকে বলছে, স্যার আজকে কোনো পেমেন্ট হয়নি, আমাদের 30 তারিখে চেক তৈরি হতো, 30 তারিখে 1 তারিখের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত। আমি বললাম এত লোকের পেমেন্ট কি করে হবে? ওনারা বলছে স্যার হবে, বলছে হবে। 15 তারিখ হয়ে গেল, পেমেন্ট হচ্ছে না। আমি ভাইস প্রেসিডেंट ফোন করি, বলছে आप आओ इधर कुछ बिल में प्रॉब्लम है, आपका चालान में कुछ प्रॉब्लम है। আমি বললাম ঠিক আছে। আমি বললাম আপনি 3জন ম্যানেজারকে আমি পাঠালাম, ওনারা গিয়ে দেখে বললেন স্যার 40 সেন্টিমিটারের গন্ডগোল আছে। ভালো করে শুনবেন, কত সেন্টিমিটার? যেখানে 10.5 লক্ষ মিটার আমি কাজ করেছি, মানে 10,50,000 মিটার, 40 সেন্টিমিটারের নাকি একটা গন্ডগোল আছে, তার জন্য বিলটা পেন্ডিং হয়ে গেছে 5 লাখ। তখন 2001 সাল। আমি বললাম এটার জন্য, এটা তো সিলি ম্যাটার, व्हाई नॉट यू डिडक्ट दैट? नहीं, आप अगर नहीं बोलेंगे तो कैसे डिडक्ट होगा? मतलब आप इतना बोल सकता है क्या? आपको बोलना भी पड़ेगा ऐसे। आप इतना बोल सकता है कि आप मेरा पेमेंट डिडक्ट कर रहा है, ये पेमेंट रुक गया, उसी टाइम आपने फोन नहीं किया और आपने बोल रहा है कि आपका परमिशन चाहिए। दिस इज नॉट फेयर। इतना मैंने बोल दिया। मैं ওইটা বলার পর তুরন্ত ওটা হয়ে গেল। আমি বললাম ফ্রম টুমরো অর টুডে, আজ থেকে আমার যখন মাল যাবে, আমার সঙ্গে এক্সট্রা একটা আপনাদের পয়েন্টে লোক যাবে, 2টো লোক যাবে, আপনি পুরো মালটা মেপে নেবেন, আবার তারপরে ওরা আসবে। আমি এটা 3-4 দিন চালু করার পর আপনার অনেস্টি বলে দিল যে আপনাকে আর লোক পাঠাতে হবে না। ওরাও प्रॉब्लम में पड़ गए, अरे मृणाल बाबू आपको हम बोला था ऐसे ही, अब रेगुलर ऐसा कर रहा है तो हमका, आप जब माल भेज रहा है तब मेरा आदमी नहीं है। आप ही तो बोला कि अब 40 सेंटीमीटर का मैं पेमेंट रोक दिया, और आप ही बोल रहे हैं ऐसा नहीं होना, ऐसा नहीं चलेगा। क्या मेरा रुक गया सब पेमेंट, मेरा सप्लायर को पेमेंट करना पड़ता है, सब कुछ पेमेंट सब रुक गया, आपको पेमेंट छोड़ना पड़ेगा। और बोले नहीं सर, आगे से नहीं होगा। आजও তাদের সাথে খুব ভালো রিলেশন, বিকজ অফ ইওর অনেস্টি এন্ড বিকজ ইওর ডিগনিটি এন্ড বিকজ অফ ইওর স্ট্রেট ব্যাকবোন। আপনার ব্যাকবোন, আপনার আইডেন্টিটি, আপনার ব্র্যান্ড, স্টিল ব্র্যান্ড। আপনার এখনো পর্যন্ত আমি মিলে গেলে একদম দারোয়ান টু ডিরেক্টর পর্যন্ত সবাই উঠে দাঁড়িয়ে প্রশংসা করেন, কেননা ওই ট্রেন্ড এখনো চলে। আপনারা সেই জামা কাপড় পরে থাকেন, যদি কেউ অ্যাভেল করেন তাহলে যে প্রিন্ট আছে সেগুলো সবই তার শুরুয়াত আমার হাত দিয়েই হয়েছিল। আমি এই কারণে বললাম, এই 2টো ঘটনা কেন আমি এই কারণেই বললাম, যে আপনার ভিতরে যদি ডেডিকেশন, অনেস্টি, পাংচুয়ালিটি, আপনার সিনসিয়ারিটি, ডিসিপ্লিন প্রপারলি থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত করে, অনেস্টি মানে আমার কাছে, আমার ওয়্যার হাউসে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মাল প্রত্যেক দিন পড়ে থাকতো। আমি ওখান থেকে কোনো দিনের জন্য 2 মিটার বা 1 মিটার কেটে কোনোদিন শার্ট পরিনি, পছন্দ করিনি। तो ওরা যখন সেমিনারে ডাকতো, क्या मृणाल बाबू आप लिनन शर्ट पहन के क्यों नहीं आया? आपने दिया, आपने बोला आप चालान दीजिए, काट के मेरे को माल दीजिए, उस नहीं तो শার্ট बना के दीजिए, तब हम पहनेंगे। তারপরে ওরা সেটা অ্যালাউ করে, তারপরে চালান ইস্যু করে, তারপর আমি বানাই। তখন যখন মিটিং গুলো হতো তখন আমি লিনেন শার্ট পরে যেতাম। তো
ডিউরিং দ্যাট পিরিয়ড আগে যদি আমি এরকম অসৎ হই, তাহলে আমার কারিগররা কি করবে, আমার বিজনেস কি হবে? এই জন্যে যতদিন আমার ফ্যাক্টরি ছিল, কোনোদিন আমি ফ্যাক্টরিতে লোক অ্যাড করেছি ঠিকই, কিন্তু কোনোদিন আমার লোককে আমি বের করে দিইনি। আমার এত কড়া শাসন ছিল, অথচ আমি কাউকে কিছু বলতাম না, কারণ আমি ফ্যাক্টরিতে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে 8 ঘন্টা 1 ঘন্টা করেই থাকতাম, তাও আমার সময় হতো না। কেননা আপনার ডিগনিটি, আপনার স্ট্রেট বোন, আপনার অনেস্টি, আপনার নিজের উপরে নিজের বিশ্বাস প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে রেখে দেবে। অতএব আমি এই বলে আজকের এটা অনেক বড় মার্কেট, এত ছোট কিছু নয়। আমি টাটা, আম্বানি, বিড়লা, স্বামী বিবেকানন্দ স্টেটমেন্ট, রবীন্দ্রনাথের স্টেটমেন্ট, এই মোটামুটি সবকিছু নিয়ে একটু একটু করে ছুঁয়ে বলেছি, কিন্তু এটা তো সমুদ্র সমান, আকাশ সমান। এটার ছোট কিছুতে বলে আর 1 ঘন্টাতে বলে সম্ভব নয়। এত অভিজ্ঞতার কথা, আপনাদের অভিজ্ঞতার কথাও শোনার ছিল বা শোনার আছে। আমি এইবারে কোশ্চেন সেশন নেব, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, দো আই এম নট ইন the market background, still I have the experience about the market and the business. সম্ভব হয় নিশ্চয়। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যাদের যাদের প্রশ্ন করার আছে এই বিষয় সংক্রান্ত, আপনারা প্রত্যেকে প্রশ্ন করতে পারেন স্যারকে, এবং স্যার সেটার উত্তর দেবেন। এবং যদি কিছু জানারও থাকে আপনাদের পার্সোনাল কিছু এই বিষয় সংক্রান্ত, আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, সায়ন কুমার নাগ, হ্যাঁ স্যার বলুন। ভিডিও অন করা যাবে তো, একটু বলুন। হ্যাঁ, স্যার আজকালকার মার্কেটের মধ্যে এআই এর কি প্রভাব, এর উপরে আপনার কি মতামত? দেখুন, খুব ভালো প্রশ্ন। এতক্ষণ তো আমি আমার কথা বলেছি, আরো স্বনামধন্য ব্যক্তিত্বের কথা বলেছি, নিজের যে দেখা সেটাকে বলেছি। এখন আমি এআইও দেখি। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনারা যে ট্র্যাডিশনাল যে বিজনেস আছে, এই ট্র্যাডিশনাল বিজনেসটাকে আপনারা ভালো করে করুন। দেখুন, বড় বড় ইন্ডাস্ট্রি অলরেডি, যেমন আজকে এত বড় বড় মল, এত বড় বড় ইন্ডাস্ট্রি যখন চলে এসছে, এত বড় বড় মেশিন যখন চলে এসছে, তখন তো আপনারা বলতেই পারেন বা আমরা বলতেই পারি, স্যার ম্যান পাওয়ার তো কমে গেছে, ম্যান পাওয়ারের আর কি প্রয়োজন আছে। আপনি ইনোভেট করুন, এমন ডিভাইস ইনোভেট করুন যেটা আপনার হবে। এআই তো আপনার জায়গাটা কেড়েই নেবে, কোনো এমন জিনিস নেই। আপনারা জানেন নিশ্চয়ই, এমন হয়ে গেছে এখন জেরক্স মেশিন, আগেকার জেরক্স মেশিন আর এখনকার জেরক্স মেশিনের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি শুধু একটা কন্টেন্ট নামিয়ে দেবেন, ও বাইন্ড করে, পুরো বাইন্ড করে বুক কভার করে বের করে দেবে থিসিস। আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে এসে গেছে। তার মানে বুঝতে পারছেন তো, আপনাকে কি করতে হবে? আপনাকে ইনোভেটিভ হতে হবে। আমরা যদি মেকানিক্যাল সাইডটাকে অনেক বড় করে দেখি তা নয়, কিন্তু মেকানিক্যালের জায়গায় থাকে আপনার ইনোভেশন। আপনি কি ইনোভেট করছেন, এআই কিন্তু দেখছে। এআই কি নিজে কিছু দেখে? আপনারা কি বলছেন, এআই দেখে? আমরা ফিড করাই তাই দেখে। আমাদের মতন মানুষরা, ইন্টেলেকচুয়াল মানুষরা ওর মধ্যে ফিট করিয়ে রেখেছে তাই দেখে। আজকে এই জন্যে, আজকে দেখুন কন্টেন্ট রাইটার, আমার ছোট মেয়ে কন্টেন্ট রাইটার, আমার ছোট মেয়ে বম্বেতে থাকে, ও এখন স্টাইলিশ ব্র্যান্ডিং এর কাজ করে। তাহলে আজকে কন্টেন্ট রাইটিং থেকে সরে গিয়ে ও ব্র্যান্ডিং এর জন্য স্টাইলিশের কাজ বেছে নিয়েছে, এবং ও স্টাইলিং, ও এনআইএফটি ব্যাঙ্গালোরের মেয়ে। এই আপনার নিজস্বতা থাকতে হবে।
যে কনসেপ্টের ভিতরে আপনার নিজস্বতা নেই সেই জায়গাটা এআই দখল করে নেবে এবং আপনি কিছু করতে পারবেন না। আপনাকে আর দুদিন পরে কিছু করতে হবে না। আপনার ধরুন এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো আর দুদিন পরে এরকম ভাবে কোনো টিচার বা কোনো এরকম স্পিকার কেউ থাকবেন, দেখবেন সবকিছু জিনিস আজই অ্যাভেলেবেল মার্কেটে, কিন্তু কোনটা অ্যাভেলেবেল নয়? মৃণাল সরকারের এক্সপিরিয়েন্সটা অ্যাভেলেবেল নয়, মৃণাল সরকারের এই জিনিসগুলো অভিব্যক্তিটা অ্যাভেলেবেল নয়, যে অভিব্যক্তি দিয়ে উনি একদম গ্রাসরুট লেভেলে কথা বলছেন, এখন এআই নিয়ে কথা বলছেন, সেটা নয়। এই জিনিসগুলো একসঙ্গে আপনি পাবেন না। ওখানে কিভাবে এআই আপনার কাজটাকে বেছে নেবে? আপনি কোন ফিল্ডে কাজ করেন? সায়নবাবু, আপনি কোন ফিল্ডে কাজ করেন? স্যার আমি আইটি সেক্টরে। আইটি সেক্টরে আছেন। আপনারা আপনারা তো খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছেন, কেননা আইটি সেক্টরে আপনার আপনার কাজটা কি? আপনি যদি সফটওয়্যার ডেভেলপ করছেন, সেই সফটওয়্যারকে ক্র্যাক করার জন্য আরেকটা লোক দাঁড়িয়ে আছে, আরেকজন দাঁড়িয়ে, তার মানে আপনি আপনার কম্পিটিটরকে আরেকটা কম্পিটিটর তৈরি করে দিচ্ছেন, ওই কম্পিটিটরের আরেকটা কম্পিটিটর তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এখন সেল স্ট্র্যাটেজিটা কিরকম হয়ে গেছে জানেন তো? আপনি যে কাজটা করছেন আইটি সেক্টরে দাঁড়িয়ে, সেই সেক্টরটা মানে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তো অতএব ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। আমি দো আই এম নট ইন দিস ফিল্ড, কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটার অ্যাপ্লিকেশনটা মার্কেটে, যে অ্যাপ্লিকেশন, সেটা দেখে বোঝা যায় আপনারা কি করেন বা আপনারা কি করছেন। খুব চ্যালেঞ্জিং জব সায়নবাবু। আমি আপনাকে প্রেফার করব, আমি সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যে যে ফিল্ডেই আছেন না কেন, আপনারা এর সাথে, যে ফিল্ডে আছেন তার সাথে রিলেটেড টু অ্যানাদার ফিল্ড, রিলেটেড টু অ্যানাদার ফিল্ড, অ্যাটলিস্ট 2-3টে ফিল্ড নিয়ে আপনারা কাজ করুন। আপনি এক্ষুনি যে কথাটা স্বামী বিবেকানন্দের বলেছি, আমরা একটা জিনিস নিয়ে কাজ করুন, ভিতরটাও চিনুন, বাইরেটাও চিনুন। আপনি নিশ্চয়ই আইটি সেক্টরের ভিতরটাও চিনে গেছেন, বাইরেটাও চিনে গেছেন। নাও ইউ ক্যান জাম্প। আপনাকে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আপনাকে ইনোভেটিভ হতেই হবে স্যার। আপনি আপনার ইনোভেশনকে দূরে সরিয়ে রাখতে পারেন না। আপনি যদি মার্কেট আপনাকে কন্ট্রোল করতে শুরু করে, তাহলে দুদিন পরে আপনার কাছে কোনো কিছু থাকবে না, আপনি শুধু বেঁচে থাকবেন। আমরা জেনারেলি দেখি, মানে আপনারা লক্ষ্য করবেন, দিস ইজ অলসো মার্কেট। লেবার ম্যানেজমেন্ট, আমার একজন লেবার ম্যানেজমেন্টের প্রফেসর আছে যিনি লেবার ম্যানেজমেন্ট নিয়ে ডিল করেন, আমি ওদের সঙ্গে গল্প করি, তখন দেখি, শুনেছি যারা 20-25 হাজার টাকার জন্য বেঙ্গল ছেড়ে সুদূর চেন্নাই, বম্বে, দিল্লি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন। তারা কি কাজ করেন স্যার? কেউ বলতে পারবেন তারা কি কাজ করেন? কি করেন তারা? তারা তাদের লাইফ এক্সিস্ট করার জন্য যায়। কি হয় বলুন তো? কিছু হয় 25-30 হাজার টাকায়? তার মানে এক্স্যাক্টলি ওই তার লাইফটাকে এক্সিস্ট করার জন্য যাচ্ছে। আলটিমেটলি ওই কাজটা উনি যদি এখানে বসে করতেন, উনি বাড়িতে থাকতেন, 10,000 টাকা ইনকাম করতে, 15,000, কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে থাকতেন। আমরা ভুলে গেছি কালেকটিভলি কাজ করতে। কিছু মনে করবেন না, আমরা যত এআই নিয়ে কথা বলি, আপনি একবার গুজরাটে যান। আমি গুজরাটে 5 বছর ছিলাম। নরেন্দ্র মোদী তখন মিউনিসিপ্যাল চেয়ারম্যান ছিলেন। ওই সময় আমি গুজরাটের কথা বলি, তাহলে আরো একটুখানি ব্যাপারটা একদম ফিটেস্ট হবে এটার জন্য। গুজরাটে প্রত্যেকটা বাড়ির সদস্য কাজ করে, জানেন? আমি কোনোদিন কোনো সোসাইটিতে দেখিনি একজন ইনকাম করে বাড়িতে 4 জন লোক বসে খায়, আমি দেখিনি। ওরা কিন্তু সেটাকে নাকি, দ্যাট মিনস কি হচ্ছে,
আপনি সায়নবাবু আইটি সেক্টরে কাজ করতে যাচ্ছেন, আপনার ডিপেন্ডেবল 4 জন কি 3 জন বা 2 জন, তারা কিন্তু আপনার ওপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে। আপনি তাদেরকে সাজেস্ট করুন, তাদেরকে ইন্সপায়ার্ড করুন, তাদেরকে অ্যাটলিস্ট ডাবল ইনকাম না হলে আজকের ডেটে এক্সিস্ট করা মুশকিল। আরেকটা অ্যাড করে দিলাম, ইনোভেটিভ না হলে আজকের ডেটে এক্সিস্ট করা মুশকিল। দে আর অল আর ইনোভেটিভ। আজকে গুজরাটেও আমার বন্ধু বান্ধব আছে এবং আমি দেখেছি, তাদের সঙ্গে আলোচনা করি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে আছে, প্লাস আচিরাতে আছে, আর এনআইডিতে আছে। তাদের মুখ থেকে কিন্তু এই নিয়ে কোনো মানে সংশয়ের কথা শুনি না, বরঞ্চ ওরা বলে এআই আসলে ভালো, আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট। বুঝতে পারলাম? ওরা ওটাকে ওয়েলকাম করছে এই কারণে, they want to multiple the production and they want to multiple the business। আর আমরা ভয়ে মরছি ওটা যদি চলে আসে তাহলে আমাদের কি হবে। প্লিজ স্যার, আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি অনেক জায়গা ঘুরেছি, দেশে বিদেশে ঘুরেছি, সব কথা সব এত কিছু তো এই প্ল্যাটফর্মে বলা সম্ভব নয়। তবে আমি বলবো আইটির ইন্টিগ্রেটেড সাবজেক্ট নিশ্চয়ই আছে। আপনি যে ফিল্ড থেকে পড়াশোনা করেছেন, ছোট্টবেলা আবার ফিরে যান, সেইখানে গিয়ে দেখুন আপনার ইন্টারেস্টের জায়গা কোনটা আছে, সেখানে হয় বিজনেস শুরু করুন, না হলে আপনি আরেকটা অপশনে এক্সট্রা একটা অন্য কোনো কাজ করুন যেটা আইটি সেক্টর নিতে পারবে না। কোনটা জানেন? বা ওই কি নাম, এআই নিতে পারবে না, সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফট মার্কেট। একদম নিতে পারবে না। গানও করে ফেলছে। আমি কিছুদিন আগেই দেখছিলাম, আমি একটা ভিডিও ছেড়েছি, তো দেখছি আমি বাংলায় বলেছি সেটা দেখছি ইংলিশে আছে, এআই করে দিচ্ছে। খুবই বাজে, কিন্তু করে দিচ্ছে। এই যে করে দিচ্ছে, আমার ইন্টারপ্রেটারেরও দরকার নেই, তাহলে ইন্টারপ্রেটারের কাজ শেষ হয়ে গেল। এই জন্যে এই ইনোভেশনের জায়গাটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। কোনটা আপনার কাছ থেকে নিতে পারবে না মানুষ, কি নিতে পারবে না আপনার কাছ থেকে মানুষ, সেটা নিয়ে একটু স্টাডি করা দরকার, পড়াশোনা করা, দেখবেন জানবেন, পারবেন। ডাইনামিক হন, অনেক ফিল্ড নিয়ে কথা বলুন। দেখুন, দিস ইজ নট মাই ফিল্ড, সেলস ইজ নট মাই ফিল্ড, আমার কাজই নয় এটা, আমার ফিল্ডই নয় এটা, কিন্তু কোনো না কোনো জায়গায় আমাকে সবজি কিনে খেতে হয়, আমাকে গ্রোসারিতে যেতে হয়, আমাকে জামা কাপড় কিনতে হয়, আমাকে ফার্নিচার কিনতে হয়, বাড়ি বানাতে হয়, রাস্তা বানাতে হয়, সমাজ তৈরি করতে হয়, গার্ডেন করতে হয়, সবই মাইন্ডের, সব জায়গায় টাকার প্রশ্ন। তা আপনি যদি কনসাস না হবেন, সবাই আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে, আপনার জায়গাটা খালি হয়ে যাবে। সো আমি আশা করি হয়তো আপনার প্রশ্নের কিছুটা হলেও উত্তর দিয়েছি, বাট ইউ শুড বি ভেরি কনসাস অ্যাবাউট ইট। এআই এর নেমে মানে কি, সবই নিয়ে নেবে ওরা, কিন্তু নিতে পারবে না আপনার ইমোশন, নিতে পারবে না আপনার চোখের জল, মুখের হাসি, সেটা সম্ভব না। যাই হবে সেগুলো সবই আর্টিফিশিয়াল। অতএব যে সংবেদনশীলতার কথা বলা হচ্ছে, যে একটু আপনি সংবেদনশীল হন, ভালো মানুষ হিসেবে নিজেকে রাখুন, সচেতন থাকুন, ট্র্যাডিশনের দিকে নজর রাখুন, আর নেচারের দিকে নজর রাখুন। আপনি দেখবেন কিছু না কিছু ইনোভেটিভ আপনার মাথাতে ঢুকবে এবং আপনি করবেন, মানে আপনার এক্সিস্টেন্স বরকরার থাকবে। আশা করি সায়নবাবু বুঝাতে পেরেছি বা উত্তর পেয়েছি, আপনি পেয়েছেন। ইয়েস স্যার। আর কেউ কিছু বলবেন? हाँ मन्ना, कुछ? Manna, she is my student. She, Manna, are you here? Hello, sir. Yes, sir. You got the things? अच्छा, Yes, sir. सर मैं ना पूछ रही थी कि जब इंसान को ऐसे बिजनेस स्टार्ट करने का मन करता है, बट उसकी मल्टीपल इंटरेस्ट्स हैं, मतलब मल्टीपल हॉबीज या मल्टीपल इंटरेस्ट्स, तो वो कैसे डिस्कवर करेगा कि कौन सी उसके लिए सही है?
ये जो मल्टीपल चॉइस है आप बोल रहे हैं कि मैं ऑलरेडी डिस्कस कर चुका हूँ क्या? जो हाँ भी सर, सुना था, थोड़ा सा और क्लियर चाहिए मुझे उसमें। तुम मेरे को एक बार, तुम तो कॉलेज में हो, कभी हाँ भी हाँ। आना देखिए। अभी मैं सबके लिए मैं एक बात बोल रहा हूँ कि आपका पास मल्टीपल चॉइस हो सकता है, मल्टीपल, आप बहुत सारा फील्ड में एक्सपर्ट हो सकता है, लेकिन यू राइट द थिंग्स प्रॉपरली एंड यू बिफोर यू स्टार्ट योर बिजनेस, मान लो आपने वो पानी लेके आप काम करोगे, ये जो पानी का बॉटल है ना, तो उसका मार्केट स्ट्रेटेजी आप देखो, मार्केट देखो पहले, मार्केट को स्टडी करो पहले, बहुत मार्केट घूमो, देन यू कैन से नहीं नहीं मेरे को वाटर में कम करना नहीं है क्या, बहुत सारा कंपटीटर है। ऑटोमेटिकली अगर मल्टीपल चॉइस है, अगर आप मल्टीपल पे है, तो इतना मल्टीपल लेके मार्केट में ऑब्वियसली वो मार्केट में है, यू गो थ्रू, देन रिसर्च करो, उसके बाद ऑटोमेटिकली आपका वो लाइन पे आ जाएगा, आपको कॉन्फिडेंट मिलेगा। नॉट रिसर्च, यू जस्ट राइट एंड लॉजिक, व्हाई व्हाट व्हेन वेयर हाउ, ये जो 5 है, व्हाई व्हाट व्हेन वेयर हाउ, क्या होगा, क्या कर रहे हो, क्यों कर रहे होगे, क्या होगा इसका इफेक्ट, उसका रिफ्लेक्शन मेकर, और कैसे करोगे, सबका ओके रिजल्ट सर। होना चाहिए। ओके, थैंक यू। यस सर, यस सर। आना कॉलेज में, ठीक है। এনিওয়ে कोई আর কেউ বলবেন, কেউ আছেন? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। কে তাহ বলছেন? উম, হ্যাঁ হ্যাঁ, নিবেদিতা ঘোষ বলছি। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন যে একটা কাজের উপরেই ফোকাস করতে হুম এবং সেটিকেই ভালোভাবে জানতে, তাহলে এখনকার দিনে সত্যি এটা দেখা যায় যে ভালোভাবে বাঁচার জন্য বা থাকার জন্য মানুষ মাল্টিপল ওয়ার্ক করছে। মানে হুম কেউ যদি আইটি সেক্টরে কাজ করে, তিনি ব্লগিং করছেন, তিনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, এবং ইয়ং এজের পিপলরা, তাহলে হুম, ফোকাসটা তো তাদের সব দিকেই রয়েছে। তাহলে হুম। কিভাবে এখানে সাজুজ্য কোথায়? মানে আমরা কি তাহলে মানে এই পথে তো উম, বিবেকানন্দের বা স্বামী বিবেকানন্দের এই পথ যদি অনুসরণ করে থাকি, তাহলে সেটার কি সাজুজ্য কোথাও রয়েছে? আছে তো, আর আছে। ম্যাডাম আপনার বয়স কত একটুখানি বলতে জানতে পারি? আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার অ্যাবাভ 35। 35। আপনি কোন প্রফেশনে আছেন? আমি টিচিং প্রফেশনে আছি। টিচিং প্রফেশনে আছেন। হুম হুম। সায়ন বাবু আছেন, সায়ন বাবু আপনার এজ? সায়ন বাবু নেই মনে হয় নাকি, সায়ন বাবু আপনার এজ? স্যার বিলো 30। দেখুন, 30, 35, 40, 45, 46, whatever the things, আপনার কাজ, আপনি যে কাজটা করে এতদিন পর্যন্ত এখানে এসছেন, সেই কাজটাই প্রথম শুরু করেছেন। আপনি যে শিক্ষা নিয়ে এসছেন সেই কাজটাই প্রথম শুরু করেছেন। এইবারে শুরু করতে গিয়ে আপনি কি বেঁচে থাকবেন? উনি তো বলছেন, এটা কি বলছেন উনি, ভালো করে বুঝুন আগে এর ফিলসফিটা কি। বলছেন যেটাকে তুমি চেনো সেটাকে ভিতর থেকে চেনো, জানো, আবার বাইরে থেকেও চেনো এবং জানো। তার মানে দুটো জিনিসকে উনি বলছেন একটাই সাবজেক্টের উপরে। যদি আপনি একটাকে ভালো করে এক্সপার্ট হন না, অটোমেটিক্যালি আরেকটা কিন্তু শুরু করতে পারবেন। খুব ওই স্ট্র্যাটেজি ফলো করতে হবে একটুখানি, যেহেতু মিডিয়ামটা আলাদা হয়ে যেতে পারে, তার কতগুলো জায়গা আলাদা হয়ে যাবে। আপনি কিন্তু একসঙ্গে 10টা বিজনেসও ম্যাডাম করতে পারবেন। বিজনেসের প্রিন্সিপাল গুলো কিন্তু এক থাকে, কেনা আর বেচা। আমি কাস্টমার, আজকে গুগল আমাদেরকে কিনেছে, আমরা ওদের কাছে নিজেদেরকে আমরা সেল করে দিয়েছি। তাই রেগুলার বেসিসে আমরা যত চ্যাট করি, গুগল কত টাকা কামায় ওটা থেকে। সো আজকে যারা ব্লগিং করছে এবং তারা ভালো করে জানে আজকে একটা ইনকামে, আমি এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটা, জোকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম আজ থেকে 25 বছর আগে, ব্ল্যাকবার্ন লেনে ওটা হয়েছিল। 25 বছর আগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দুজন অধ্যাপক এসেছিলেন, একই সঙ্গে একটাই পেপারকে প্রেজেন্ট করেছেন স্টেজে,
সেখানে পরিষ্কার বলা আছে এই সময়টা, মানে তখন বলেছিলেন 20 বছরের পর প্রত্যেকটা মানুষের, ভালো করে শুনে নিন, আমার কথা নয়, ওই অধ্যাপকদের নাম ভুলে গেছি, দুটো ইনকাম দরকার আছে। কোন দুটো ইনকাম? যে কোনো বাড়িতে দুজনের ইনকাম করা দরকার, না হলে একটা মানুষেরই দুটো ইনকাম করা দরকার। যেহেতু 24 ঘন্টা আছে, 8 ঘন্টা কাজ করলে হবে না, মিনিমাম 12 থেকে 16 ঘন্টা কাজ করবে। দেখুন আজকে ইন্ডাস্ট্রি থেকে 12 থেকে 16 ঘন্টাই সবাই কাজ করে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা, তার মানে একটাকে ভালো করে জানুন, অটোমেটিকলি আরেকটা জিনিসকে আপনি ভালো করে করতে পারবেন। ম্যাডাম দেখুন, আজকে আমার ধৃষ্টতা নেই কোনো পার্টিকুলার, কোনো যারা সেলস নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করেছেন, যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কতটা সাহস দরকার হয়, আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখানে এসে কথা বলছি। ইট ইজ নট মাই সাবজেক্ট। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়েছি এবং বলেছি এটা আমার ডোমেন নয়। আপনারা দেখেছেন ডেজিনেশনে আমি ডিজাইনার, আমি একজন এস্থেটিক্সের প্রফেসর, আমি পড়াই, কিন্তু এই ধৃষ্টতাটা আমার আছে, মানে আমার এটাতে, মানে ইট ইজ নট মাই কমফর্ট জোন, কিন্তু করেছি। কেন বলুন তো? এই কারণেই করেছি, আমি চয়েস নিয়েছি। যখন মহারাজ বলেছেন যে এটা আপনি করুন, কেন আমি এটা চয়েস নিয়েছি? ইন্সপায়ার্ড করার জন্য, যে অন্য ডিসিপ্লিনের একজন মানুষ সে কি করে এসে সেলস নিয়ে এত কথা বলেন বা এই ইন্সপায়ার্ড করতে পারেন। দ্যাট মিনস আমি চর্চা করি, মনে পোষণ করি, লোককে ইন্সপায়ার্ড করি। আমি সব সময় বলি কেউ চাকরি করবেন না, সবাই বিজনেস করুন। আপনারা বলতেই পারেন স্যার আপনি চাকরি করেন, আপনারা জানেনই না আমি সবচেয়ে বেশি বিজনেসম্যানকে, এই মান্না বলে মেয়েটি জানে, আমি সবাইকে ইন্সপায়ার্ড করি বিজনেস করার জন্য। আমি ভালোবেসে পড়াতে গেছি, আমি তার আগে 10টা কলেজে পড়িয়েছি। আমি বিজনেস বন্ধ করেছি পড়ানোর জন্য, সমাজে কিছু কাজ করার জন্য, তার জন্য এটা করে। দিস ইজ মাই চয়েস। আশা করি ম্যাডাম বোঝাতে পেরেছি। আমি খুব ভালোবেসে সাইনবোর্ড লিখতাম, খুব ভালোবেসে লিখতাম বলে কোনোদিন আর্ট স্কুলে যাইনি। একবারে আমি শান্তিনিকেতনে, আপনারা জানেন কিনা জানি না, শান্তিনিকেতনে আর্ট ডিপার্টমেন্টে চান্স পাওয়া ইজ ভেরি টাফ। 4000 ছেলে মেয়ে পরীক্ষা দেয়, এই মান্না জানে। সেখানে মাত্র 50 জন, এখন 50, আগে ছিল 30। সেখানেও একবারে ক্র্যাক করেছি, এনআইডিতেও একবারে ক্র্যাক করেছি, বিকজ আমি ভালোবাসতাম, আমি ভালোবাসি। আমি বললাম, আমি যখন সাইনবোর্ড বিজনেস করেছি তখন আমার সব খরচা বাদ দিয়ে 300 থেকে 400 টাকা থাকতো। 79, 80, 81, 82 আজকের ডেটে কত টাকা বলুন? কেউ আমাকে মুখ দেখে, আমি ভালোবেসে করেছি ম্যাডাম, ভালো ভিতরটাও কেউ বাঁচতে হবে। আজও আমি সাইনবোর্ড লিখতে পারি, আজও আমি, আজকে কোনো কিছু লেখালেখির কাজ হলে মান্নারা জানে মৃণাল স্যারই লেখে। সো গেট মাই পয়েন্ট। আশা করি, আমি জানি না আপনাকে বোঝাতে পেরেছি কিনা। আচ্ছা, আমি একটা ছোট কথা বলি স্যার, আমি জিৎ মহারাজ বলছি। আপনার সমৃদ্ধ হলাম, আপনার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করলো। অনেক ধন্যবাদ, নমস্কার নেবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ মহারাজ বলুন। স্বামী ইন্দ্রেশানন্দ বলছি। আমার যে প্রশ্নটা শুনলাম স্বামী বিবেকানন্দ উনি ঠিকঠাক হয়তো উত্থাপন করেননি। অ্যাকচুয়ালি স্বামীজি বলেছিলেন যে যখন যে কাজটা করবে, whenever you মানে কোটেশনটা এরকম আছে যে ইনভলভ ইউরসেলফ ইন এনি ওয়ার্ক। তুমি মাল্টিপল ওয়ার্ক করতে পারো, কিন্তু যখন যে কাজটা করবে সেইটা মানে হাইয়েস্ট পসিবল অ্যাটেনশন দিয়ে সেটাকে করো, এটাই স্বামীজি বলছেন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এটাই মানে মাল্টিপল প্লাস ইউ ক্যান ডু মাল্টিপল ওয়ার্কস, কিন্তু যখন মানে একদম অ্যাওয়ার থাকতে বলছেন, হ্যাঁ কনসিয়াসলি কাজটা করতে বলছেন, এটাই আর কি। এবং ডু ইট অ্যাজ ওয়ার্শিপ, ট্রাই টু ডু ইট অ্যাজ ওয়ার্শিপ বাই লাভ। এই যে স্যার বললেন না ভালোবেসে করা, ভালোবেসে করলে দেখুন আমরা যখন সিনেমা দেখছি বা গেম খেলছি এতে, হ্যাঁ, বা ইউটিউবের রিলস দেখছি, হ্যান হয়েছে না এখন, তো তখন কিন্তু আমার পুরো ফোকাসটা ওখানে থাকছে। হ্যাঁ, তখন অন্য ডিস্ট্রাকশন থাকছে না, তাই না? কেননা আমরা ওটাকে ভালোবাসছি বলে আমাদের মনটা অটোমেটিক্যালি ফোকাস হয়ে যাচ্ছে ওখানে। সেই রকম আমাদের একটা, স্বামীজি বলছেন উই হ্যাভ অনলি ওয়ান মাইন্ড, একটাই মন, যে একটা মন কাজ করছি। সেজন্য আমরা ওই মনটাকে যেভাবে ট্রেন করব সেইভাবেই কিন্তু ট্রেন হবে এবং
সেই মন দিয়ে সমস্ত কাজ করবো, আমরা কাজ করতে পারবো। আমি মহারাজ এবং একটা উপায়, খুব স্বামীজির কর্মযোগ বইটা আছে, স্বামীজির কর্মযোগ বইটা অবশ্যই পড়বেন, সবাইকে পড়তে রিকোয়েস্ট করছি। যে এই যে ওয়ার্ক ইজ ওয়ারশিপ, ডু অল দ্য, ট্রাই টু ডু অল দ্য ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, অ্যাজ ইউর ওয়ারশিপ। হ্যাঁ, স্বামীজি এসে কি করলেন, নিবেদিতা বলছেন, স্বামী বিবেকানন্দ এই সেকিউলার এন্ড স্পিরিচুয়াল এর মধ্যে ডিফারেন্সটা তো বুঝিয়ে দিলেন। আমরা ভাবি কি আমাদের এই অফিস ওয়ার্ক হচ্ছে সেকিউলার ওয়ার্ক, আর বাড়িতে গিয়ে একটুখানি ধ্যান করছি, জব করছি, বা ধরুন একটু ঠাকুরকে পুজো করছি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল। না, স্বামীজি বলছে পুরোটাই স্পিরিচুয়াল। ডু ইট, ডু অল দ্য ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, ট্রাই টু ডু। প্রথমে আমাদের ট্রাই টু ডু করতে হবে, তারপর আস্তে আস্তে একটা স্টেজ আসবে যখন সত্যি সত্যি আমরা সব কাজকে পূজা হিসাবে বা উপাসনা জ্ঞানে একদম করতে পারবো, এবং তখন যে অবস্থাটা আসবে তখন একটা ফ্লো এসে যাবে। হ্যাঁ, তখন কোনো কাজে বিরক্তি আসবে না, এবং ফুল হাইয়েস্ট পসিবল অ্যাটেনশন দিয়ে আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো। আর অসাধারণ মহারাজ, অসাধারণ ব্যাখ্যা, সত্যি সমৃদ্ধ হলাম। অসাধারণ, প্রণাম নেবেন মহারাজ। নমস্কার। তো এই যে আমি অনেক ক্ষেত্রে আমি এগুলোকে এখানে যেভাবে রিপ্রেজেন্টেশনটা দিয়েছি, একটুখানি আমি যদি একদম ওই লাইন অনুযায়ী সব বলতে শুরু করতাম, তাহলে হয়তো একটুখানি ভিতরে শেষ করতে পারতাম না। আপনাকে ঠিক ওই হার্ডকোর যেগুলো অন্তরে যে স্থান হয়ে যায়, সেই কথাটা সেভাবে আমি উপস্থাপন করতে পারতাম না যদি না আমি এরকম সহজভাবে বলতাম। এই এক মনের কথা যেটা আছে সেটা একদম ঠিক। আপনি যে কাজটা করবেন সেখানে এখানে যদি ভালো করে করেন, আপনি বাড়িতেও সেম ভাবে করবেন, বাইরেও ঠিক সেম পার্সোনালিটিটাই আপনার কাজ করবে। এনিওয়ে, আর কেউ কিছু বলবেন? খুব খুব মানে ভালো লাগলো মহারাজ, আপনি এর সঙ্গে এত সুন্দর ব্যাখ্যা দিলেন। আর কেউ কিছু বলবেন? আর কিছু জানার আছে? ঠিক আছে মহারাজ, তাহলে কি আজকে? হ্যাঁ, আমার মনে হয়, এবং আবারও ঘোষণা করছি আমি যে আমাদের হ্যালো, কিছু বলবেন? শান্তনু পান্ডা বলুন। শান্তনু বাবু কিছু বলবেন? না, ঠিক আছে। আর কেউ কিছু বলতে পারলে স্যারকে, এটা খুব ভালো টপিক অ্যাকচুয়ালি, অ্যাসেটিক স্কিলস। কালকেও একটা ওয়েবিনার হয়েছিল ডিফারেন্ট ফিল্ডস বলে, এবং এটা একটা স্পেসিফিক টপিক উপর হচ্ছে আজকে। আমি কেন সহজ করে বললাম মহারাজ, আজ আপনারা সবাই আছেন, আমি বেসিক্যালি একজন ফাইন আর্টস ডিজাইনের মানুষ। আমি ডাইরেক্টলি সেলসের কোনো কেউ নই, বা ম্যানেজমেন্ট করে আসিনি। আমার লাইফই সেলস, আমার লাইফই ম্যানেজমেন্ট, আমার লাইফই এই কথাগুলো আজকে বলেছে। সেই জন্যে আমি যে এস্থেটিক্সের পেপারটা পড়াই, এটাতে শুধুমাত্র ওই নন্দন তত্ত্ব চর্চা, যে চর্চাটা আমরা ছবি টবি ভালো সুন্দর দেখা, আমি জানি না এখানে এস্থেটিক্স সে আগে কেউ জয়েন করেছেন কিনা, সেইটা না। আমি লাইফের যে ভ্যালু, লাইফটা যে কি করে ডাইরেক্টলি, আর লাইফের যে সৌন্দর্যতার যে ভ্যালু, যে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আপনার কাজের মধ্যেই ঢুকে আছে তার সৌন্দর্যতা, সেইটা নিয়েই আমি পড়াই এবং সেইটা নিয়েই বলার চেষ্টা করেছি। এর জন্যে একদম হার্ডকোর সেলস প্রেজেন্টেশন হয়নি ঠিকই, কিন্তু এমন কোনো কথাই আমি হয়তো বলিনি যেগুলো সেলসের সঙ্গে রিলেটেড নয়। ইভেন মহারাজজিও যেটা বললেন, স্বামী বিবেকানন্দ, কোথাও যেটা রিলেটেড নয় সেটা নয়, পুরোটাই রিলেটেড। কেন, লাইফ পুরোটা নিয়ে লাইফ, আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না। এনিওয়ে, তাহলে মহারাজ। হ্যাঁ, নমস্কার সকলকে। আর আবারও বলে দিই যে আমাদের অ্যাসথেটিক স্কিলস এর উপর একটা কোর্স অলরেডি চলছে এবং খুব জনপ্রিয় হয়েছে সেটা। আপনারা যদি কোর্সে জয়েন করতে চান, আমি দেখবেন মেসেজে, টেক্সট মেসেজে, গুগল মিটে ওখানে নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে ফোন করতে পারেন, বা ডিরেক্টলি একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছি, ওই রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে খুবই স্বল্প মূল্যে হচ্ছে কোর্সটা। আবারও বলতে চাই, এই যে একটু আগেই বললাম যে স্বামীজি বলছেন উই হ্যাভ ওয়ান মাইন্ড অনলি, একটাই মন, এবং একটা মনকে আমাদের ট্রেন করতে হয়। প্রথমে নিজের মনকে ট্রেন করলে তবে তো না আমরা জগৎটাকে, স্বামীজি বলছেন অ্যাজ উই ডেভেলপ আওয়ার সেলফ, এবং যত আমরা ভেতরে পবিত্রতা অনুভব করবো, যত আমরা ভেতরে ভালো হবো, ততই বাইরের জগৎটা অটোমেটিক্যালি
ভালো হতে থাকবে, পবিত্র হতে থাকবে। তো এটা কি করে সম্ভব? না, অ্যাকচুয়ালি আমাদের বেদান্ত এটা বলছে যে আমাদের মনই এই জগৎটাকে সৃষ্টি করছে। মানে আমরা পুরো জগৎটাই হচ্ছে আমাদের মনকল্পিত। কারণ দেখবেন একই তো জগৎ, একই জগৎকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ওয়েতে দেখছি কেন? তো এই যে নিজের মনকে ট্রেন করা এবং একই জিনিসকে বিভিন্ন ভাবে দেখা, জগৎটাকে আরো সুন্দর করে তোলা, জীবনের প্রত্যেকটা কাজকে, আমাদের বিভিন্ন আচরণকে আরো সুন্দর করে তোলা, এই সমস্তটাই কিন্তু স্যারের থেকে যতটা জেনেছি আমি, মাননীয় স্যারের থেকে, পুরোটাই কিন্তু নন্দন তত্ত্বের মধ্যে পড়ে, অ্যাস্থেটিক্সের মধ্যে পড়ে। এবং অ্যাস্থেটিক্স স্কিলসটা খুব ডেভেলপ করা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। এর মাধ্যমে আমরা নিজেদের মনকেও সুন্দর, সুসংহত, সুগঠিত করতে পারবো। এবং যত আমরা নিজেরা ভালো হব, ততই নিজেদের মধ্যে সেই সৌন্দর্যকে জাগিয়ে তুলতে পারবো, ততই আমরা জগৎটাকেও কিন্তু সুন্দর করে তুলতে সাহায্য করতে পারবো। এটাই আমার মহারাজ, একটা ডাইনামিজম তৈরি হতে পারে, একটা ডাইনামিক্স মাইন্ড সেট তৈরি হয়ে যাবে আপনার মধ্যে। আপনি খুব সহজে সব কাজ মধ্যে ঢুকতে পারবেন, করতে পারবেন এবং খুব ডিসিপ্লিন ওয়েতে করতে পারবেন। আপনি খুব পারফেক্ট থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।